আমরা বাঙালি ছাড়া কারোর কথা ভাবি না। যেরকম পৃথিবীতে প্রতিটি জাতি তার ছাড়া আর কারোর কথা ভাবে না, আমরা কোনো অস্বাভাবিক জাতি হতে চাই না। তুমি কি বলতে চাও বাঙালি তার মানে এখন একটু অস্বাভাবিক? একদম ভয়ঙ্কর। বাঙালি ধরো গত 10 বছরে বা 20 বছরে বা ইভেন 50 বছরে বাংলার মাটিতে বিভিন্ন জাতি, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশ, বিভিন্ন ইস্যু যেগুলো বাংলার বাইরে, বাঙালির বাইরে, তা নিয়ে যতগুলি সংহতি মিছিল, ধিক্কার মিছিল, এই মিছিল ওই মিছিল হয়েছে, তুমি তার মধ্যে একটা জায়গাও দেখাতে পারবে যে সেই সব জায়গায় একটাও বাঙালির জন্য কোনো মিছিল হয়েছে? আমার কোনো আইডিয়া নেই। বাংলাদেশের জন্য হয়নি কি যখন এই সমস্ত অবশ্য বাংলাদেশ 71-এর কথা বলছি, বাংলাদেশে এখানকার পশ্চিমবঙ্গের বাঙালির জন্য কোনো কিছু কখনো ভেবেছে? ভাবতে হবে না, আমাদের দরকার নেই। কিন্তু ভিয়েতনাম, কাশ্মীরের হিন্দু, গাজার মুসলমান, ঠিক আছে, তারপরে আরও বোধহয় প্রচুর পাওয়া যাবে এরকম, ছত্তিশগড়ের ট্রাইবাল, যে সব কিছু নিয়ে ভাবিত সে কিছু নিয়েই ভাবিত না আসলে। তো আমরা শুধু বাঙালির কথা ভাবি, শুধু বাঙালি না, এটাও বলা দরকার, বাংলার প্রতিটি ভূমিপুত্র। এই বাংলা তো শুধু বাঙালির নয়, পশ্চিমবঙ্গ, এটা কোচের বাংলা, এটা মেচের বাংলা, এটা রাভার বাংলা, এটা টোটোর বাংলা, এটা সাঁওতালের বাংলা, এটা ইল্লিগালি ভারতে না ঢোকা নেপালি ভাষীর বাংলা, এটা ভুটিয়ার বাংলা, এটা লেপচার বাংলা, এটা তামাংয়ের বাংলা। কোনো এককালে কনৌজ থেকে 900,000 বছর আগে যাদের পূর্বপুরুষ এই বাংলায় এসে মাছ মাংস খেয়ে বাঙালিদের মধ্যে নিজের মেয়েদের বিয়ে দিয়ে চট্টোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত হয়েছে, এটা তাদের বাংলা। নমস্কার, শুরু করছি মুখে মুখের আজকের এপিসোড। আজকের পডকাস্টে আমার সঙ্গে যিনি আছেন তার পরিচয় আপনারা সকলেই জানেন। বাঙালি, বাংলার কি বলবো, নবজাগরণ, বাঙালিকে নতুন করে জাগিয়ে তোলার কারিগর একজন মানুষ, তার নাম গর্গ চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ ফর কামিং। একদম, জয় বাংলা। জয় বাংলা। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, যে প্রশ্নটা আমার বহুদিন ধরে করার ইচ্ছে, তুমি একজন উচ্চশিক্ষিত, অনেক দিন বিদেশে থেকেছো, যতদূর আমি জানি তোমার পোস্ট ডক্টরেট এগুলো তোমার অনেকটাই বিদেশে কেটেছে, পুরোটাই। তো এই সময়ের পরে তুমি কলকাতায় ফিরে এলে যখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, তোমার কি ট্রিগার করলো যে তোমার মনে হলো যে বাঙালিদের নিয়ে আলাদা করে বাঙালি জাতিকে কি বলবো জাগিয়ে তোলা দরকার? এটা কেন মনে হলো, হঠাৎ কি ট্রিগার করলো? তুমি কথা হচ্ছে হঠাৎ নয়, আর বাঙালি জাতি তো আলাদাই। এবার যে কোনো একখানা জিনিস আমরা যখন অভ্যস্ত হয়ে যাই, সেখান থেকে বেরিয়ে আসতে একটু হয়তো আনলার্নিং লাগে, যে বিষয়টা আমি যেরকমভাবে ভাবতে, বাঙালি জাতি, তার অধিকার, তার বিশ্বাস করে বাঙালি জাতি আলাদা। বিশ্বাস অবিশ্বাসের কি আছে? বাঙালি জাতির একটা বড় ক্রাইসিসের অংশটাই তো হচ্ছে যে একজন বাঙালিকে প্রশ্নটা করতে পারে যে বাঙালি জাতি আলাদা কিনা। একটা মারাঠি কখনো মারাঠিকে প্রশ্ন করবে, আরে মারাঠি বলে আলাদা কিছু হয়? কোনো হিন্দুস্তানি একটা হিন্দুস্তানিকে প্রশ্ন করবে যে হ্যাঁ তো হিন্দুস্তানি বলে কিছু হয়? করবে না। এই যে এটাও যে আমাদের ভাবতে হচ্ছে, এই যে একটা অন্বেষণে যেতে হচ্ছে, যখন এটা সূর্যের আলোর মতো, সকালের সূর্যের আলোর মতো সত্য এবং আলোকিত হবার কথা, তো সেইটা একটা সমস্যা। তুমি যদি ভাবো, আমার যেটা মনে পড়ে, আর মা সবচেয়ে বড় সাক্ষী, বাঙালি ব্যাপারটা একটু ছোটোবেলায় ছিল। তার হয়তো এরকম কোনো রাজনৈতিক আদর্শিক কোনো কাঠামোয় ছিল না, ছিল, ঠিক আছে। আমার স্মৃতি কম, আমার মায়ের স্মৃতি বেশি, এবং মা সকল মায়ের মতোই ভেবেছিল এসব কেটে যাবে, সময়ের সাথে কেটে যাবে, কেটে গেছিল মানে বেশ কিছু। তারপরে ধরো মানে মাধ্যমিক হয়েছে, এইচএস দিয়েছি, তারপরে ডাক্তারি পড়েছি, তারপরে এবার ডাক্তারি পড়েছি যেহেতু মেডিকেল কলেজে, সেখানে সব বাঙালি টাঙালি এসব বিষয়ের কোনো পরিসর ঠিক নেই। এখন যখন ফিরে তাকাই তখন বুঝি যে আসলে ছিল, আমরা আসলে সেইভাবে সেগুলোকে চিনতে পারিনি আমিও। তারপরে বিদেশে গেলাম, কিন্তু ব্যাপারটা ছিল ফল্গুর স্রোতের মতো। বিদেশে আবার একটা সুবিধা হয়েছে, সেটা হয়েছে যে আমি অনেকটা পড়ার ফুরসত পেয়েছি। দ্বিতীয় কথা,
যে পৃথিবীতে তো প্রচুর জাতি রয়েছে, সেই জাতির মানুষগুলির সঙ্গে রোজকার ওঠা বসা পরিচয় হওয়াতে একটি জাতির যে কোনো মানুষ কোন কোন অধিকারগুলি খুব স্বাভাবিক বলে বুঝে নেয়, মানে এগুলো আবার জিজ্ঞেসও করতে হয় না, সেই চেতনায় গুলো দেখে যখন নিজের দিকে তাকিয়ে যে ভারতে একজন বাঙালি হিসেবে তোমাদের যে অবস্থা তো আমাদের টাইট। আমি বাংলায় ফিরবো এটা আমি সবসময় জানতাম। আমার কাছে হচ্ছে বাংলা এটা আমার মাটি, আর বাকি সবই বিদেশ। ঠিক আছে, এই দেশওয়ালিরাও তো দেশেই যায়। ঠিক আছে, এটা এত শুনে আবার অনেকে ঘাবড়ে যাবে, বিদেশ, বিহার কি বিদেশ হলো? তো দেশওয়ালি তো দেশে যায়, তো তার মানে এটা ওর দেশ না, তো দেশ আর বিদেশ এই তো পৃথিবীতে ক্লাসিফিকেশন দুটো, তাই না? এই পশ্চিমবঙ্গই তো আমার দেশ, ভারত আমার রাষ্ট্র। ঠিক আছে, খুব স্পষ্ট এই ব্যাপারটা। যেরকম দেশওয়ালির দেশ তার আরা ছাপড়া বিহার কোথাও একটা, ঠিক আছে, তামিলনাড়ু কোথায়, নাড়ু কোথায়, মানে হচ্ছে দেশ। তো এবার আমার কথা হচ্ছে যে হয় বাংলায় থাকবো, এক সন্তান, বয়স হচ্ছে বাপ মার, এটা একটা দিক। আর যদি এটা না থাকি এখানে ধরো পেলাম না, এটা তো পেতে হবে কিছু একটা, তাহলে ভালো বিদেশে থাকবো, তাহলে এইসব ওছা বিদেশে থাকবো কেন? মানে তুমি ছাপড়ায় থাকবে না? ছাপড়া তো কলকাতা, দিল্লি ফিল্লি এইসব আলতু ফালতু জায়গা, ঠিক আছে, এইসব জায়গায় কে থাকবে? এবার যখন সুযোগটা আছে, আমরা সকলেই কথাটা বলতে পারেন না, ঠিক আছে, ফলে আমি সেটা যারা নানা জায়গায় খন্ডিবৃত্তি করছেন তাদের প্রতি আমি এটা কোনো ইয়ে করি, কারণ আমার এই সুযোগটা ছিল, ঠিক আছে, এই ব্যাপ্তিটা ছিল, অন্তত সুযোগ প্রাপ্ত ছিলাম। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে দু তিনটে জিনিস এই তোমার ধরো ফেরতের, এবং দুটো এই সবকটার সাথেই কিন্তু আসলে এই জাতীয়তা বোধের প্রশ্নটা জড়িত। যেমন ধরো আমি চেতলার ছেলে, ঠিক আছে, আমার যদি বলো বাঙালি ছাড়া কোন আইডেন্টিটিটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি চেতলার ছেলে। ঠিক আছে, কারণ এবার চেতলা বলতে আমিও যেমন ওই বাঙালির পরে সব থেকে বড় আইডেন্টিটি যদি বলতে হয়, আমি সবসময় বলি আমি কালীঘাটের ছেলে, বড় হয়েছি ওখানে, চেতলার ছেলে। তো এবং চেতলার সঙ্গে শাহনগর কালীঘাটের একটা যোগাযোগ, আদিগঙ্গার সংঘাতপূর্ণ যোগাযোগ আছে। ঠিক আছে, যোগাযোগ তো বটে, যোগাযোগটা অনেক সময় অগ্নি গোলার মাধ্যমে, তাও ঠিক, ঠিক আছে, সে যোগাযোগ অন্যরকম। তো যা হোক, তো এবার কথাটা হচ্ছে যে কোনো একটা জায়গায় ধরো আমি একটা পরিসর হয় তো, যেখানে আমার কি বলবো আত্মবিশ্বাস তুঙ্গে, ধরো আমার বাপ ঠাকুরদা যেরকম পড়েছে, ঠাকুরদার বাবাও হয়তো পড়েছে, হ্যাঁ ঠাকুরদার বাবাও পড়েছে, রাইট, ঠিক আছে, যে লুঙ্গি, বাড়িতে লুঙ্গি পরি, ঠিক আছে, তো লুঙ্গি পরি। আর আমাদের পরিবারে ছোটবেলা থেকেই দেখেছি, এখনও সত্য। তুমি লুঙ্গি পরো? হ্যাঁ, রোজই পড়ো না? আচ্ছা, ঠিক আছে। আমার বাবাও যেমন লুঙ্গি পরতেন, কিন্তু আমি ওটা কোনোদিন ঠিক মতো ম্যানেজ করতে পারিনি বলে পড়ি। ম্যানেজ করার কিছু নেই, এটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। তো ওরা আসলে বুঝতে পারলে না ব্যাপারটা। যাই হোক, ওটা ধরে নিলে আর ছাড়বে না, মানে আমার মনে পড়ে আমার লুঙ্গি পড়াটার স্টার্ট কীভাবে হয়েছিল সেটা তার তো প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তর হয়ে যায়। কিন্তু যেটা বলছি, ধরো বাড়িতে, আর আমাদের বাড়িতে সামহাও, দেশের বাড়িতেও সত্য, যে বাড়িতে কেউ ঠিক গায়ে জামা পরে না, ছেলে পুরুষ যারা, ঠিক আছে, আমিও গায়ে জামা পরি না তো বাড়িতে। এবার বাড়ির খুব একটা কাছাকাছি একখানা পরিসর আছে, 100-200 মিটার ধরো মোটামুটি, সেখানে আমি গায়ে জামা পরি না, বুঝতে পেরেছো তো? একটা পরিসর থাকে, তুমি তারপরে যদি যাও তখন তুমি, হ্যাঁ, তাই এই পরিসরটাকে আমরা পাড়া বলি আর কি, এটা একদম নিজের, ঠিক হ্যাঁ। আছে, তো সেখানে তো পড়বো না। একই রকমভাবে তো এরপরে তো পরিসর থাকে, আর একটু দূরের পরিসর থাকে ইত্যাদি। বা ধরো কোনোটা তুমি যাচ্ছ বাংলায় কোথাও একখানা জায়গা দিয়ে, কলকাতায় আর কোথাও, ধরো বেশ জোরে তোমায় পিছন থেকে কেটে এরকম করলো, ঠিক আছে, কোথায় তুমি অবস্থান করছো তার উপর নির্ভর করে, ঠিক আছে, তোমার রিয়াকশন হবে। ধরো এরকম করো, তোমার ধরো আমাকে এরকমভাবে, এই সঙ্গে সঙ্গে তুমি একটা কি তুমি ভেবেছিসটা কি, কিংবা এই অবস্থার উপর নির্ভর করে কোথাও একখানে যখন এই হবে তোমার হালকা হয়ে যাবে। এই ফেই তো দূরের কথা, তুমি বলে কী হয়েছে, কী ব্যাপার, তুমি সঙ্গে সঙ্গে দোষী একটা
নিজেকে বাঁচানোর মোডে চলে যাবে, রাইট? এইটাই হচ্ছে মাতৃভূমি এবং বাইরের বিষয়। এবার কথাটা হচ্ছে, তো এরকম তো একখানা জায়গা আছে পৃথিবীতে, এই পশ্চিমবঙ্গ, যেখানে আমার রিয়াকশনটা এই, তো সেটা এটা বিদেশে কখনো সম্ভব না, দিল্লিতেও সম্ভব না, নিউ ইয়র্কেও সম্ভব না, ঠিক আছে? তুই ভেবে দেখো না, যেই দেশেতে জন্ম আমার সেই দেশেতেই মরি। সেটা কি চেতলায় জন্ম হয় আহমেদাবাদে মরার জন্য? দেশের সংজ্ঞা তো আমরা বুঝি, তাই না? এখানে জন্মেছিল, ধরো আহমেদাবাদে মারা গেছে বা দিল্লিতে মারা গেছে, এবং তোমার রাষ্ট্রিক কারণে আজকে ঢাকাতেও কেউ যদি মরে সেটাও মনে হবে না, এটাও যুগপৎ সত্য। তো ফলে এই যে মানুষের বাঁচার যে ন্যূনতম একটা, আমি তো পৃথিবীতে দেখেছি যে অনেক মানুষ দেখেছি যারা পূর্ণ অধিকারের মানুষ বলে তো কিছু হয় না, এটা একটা ইউটোপিয়া। কিন্তু তার দিকে ধাবমান হওয়ার যে চেষ্টা, সেখানে যতটা পৌঁছানো যায়, তার মধ্যে যে উপাদানগুলো অলরেডি আমার রয়েছে সেগুলোকে বাদ দেব এক জীবনে, পরে কি হবে জানি না। তৃতীয় একটা দিক রয়েছে, এটা একজন চীনা আমাকে বলেছিল। আমরা যেহেতু ইংরেজদের শাসনে ছিলাম, আমাদের অনেকের ধারণা আমরা ইংরেজি ভালো একটু বলতে পারি, বিশেষত উচ্চ বিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর হলে। তো চীনারা তো ব্রিটিশদের শাসন ওইভাবে ছিল না, তাই আমরা মনে করি ব্যাপারে ইংরেজি জানে না অতটা ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল, এটা বলে আমরা শ্লাঘা অনুভব করি, ঠিক আছে? তো যা হোক, আর তারা পুঁজি অনুভব করে, আমরা ইংরেজি ভাষার উত্তাপ অনুভব করি, তারা পুঁজির ঠিক আছে অতটা লুণ্ঠিত না হওয়ার উত্তাপটা অনুভব করে। কিন্তু ওখানে চীনা ছাত্রছাত্রী বন্ধু যারা ছিল, তারা বললো যে আমি জানো তো ইংরেজিতে এখন তোমাদের সাথে কথা বলি, কারণ আমাকে ইংরেজি তোমাদের সাথে কথা বলতে হয়, বিদেশে সারা বিশ্বের যেটা ভাষা আসলে কমন ভাষা যেটা, তো সেখানে জ্ঞান বিজ্ঞানের ভাষা, ব্যবসার ভাষা, যা হোক। তখন অনেক ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে আমার ধ্যান ধারণাগুলো বোধহয় খুব প্রাথমিক স্তরের, কারণ আমাকে ইংরেজিতে বলতে হচ্ছে সেগুলো। আসলে কিন্তু আমি এরকম না। এটা কে বলতো? ওরা বলতো? চীনা যে বলছে, আমি কিন্তু মানে ইংরেজিতে বলছি বলে তোমার মনে হতে পারে ওই আর কি, বল আনো, তুমি কেমন আছো, তুমি এই চেয়ারটা ভালো, কি আরামের, এত অবধি। এবার ধরো তখন তোমার মনে হতে পারে যে তুমি যদি ইংরেজি জানো তুমি তার থেকে অনেক গভীর অবধি, ঠিক আছে? কিন্তু তুমি আসলে তোমার মাতৃভাষা যেটা না, সেটা যে ভাষাই হোক, সেটা তামিল হোক, ইংরেজি হোক, যা হোক, হিন্দি, উর্দু, নেপালি, চীনা, যা হোক, তুমি যদি বাঙালি হও, বিশ্বে যেখানে থাকো, তুমি জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান তোমার যদি মাতৃভাষাহীন করে দেওয়া হয়, এমন এক পরিসরে তোমায় প্রথিত করে দেওয়া হয়, তাহলে তুমি কিন্তু মিস করে যাবে। কি বলো তো? ভাট বকা। তুমি যদি তোমার জীবনে যদি ভাট না বকতে পারো, ওটা কিছুই বলে কিছুই খুব যে মানে বিরাট উৎপাদন হচ্ছে, তার ফলে দুনিয়া বদলে যাবে, এরকম কিছুই না, ঠিক আছে? অনেক সারাক্ষণ ভাট বকে গেল, ঠিক আছে? 5টায় এলো, 9টা অবধি বক 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 করে, ঠিক আছে? ভাট বকা, ঠিক আছে? কোনো কিছু এই না। অর্থাৎ কি বলবো, তথাকথিতভাবে মনে হবে লক্ষ্যহীন কথাবার্তা। আবার আসলে এই লক্ষ্যহীনতাটাই আমাদের যে কোনো একটা জাতির ভবিষ্যতের সঙ্গে বর্তমানকে জুড়ে জুড়ে আসলে একখানা চিরন্তন লক্ষ্যর দিকে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে? আসলে একদমই লক্ষ্যহীন নয়। তো এইটাও তো আমি আমি সব চাই। ফলে বাংলায় ফিরতেই হতো। বাংলায় ফিরলাম। একজন বাঙালির তৈরি প্রতিষ্ঠান প্রশান্তচন্দ্র মহালনবিশ, তার এবং বাঙালি পুঁজিপতির ফান্ডেড প্রতিষ্ঠান, ঠিক আছে? বিজ্ঞান তো আর হাওয়ায় হবে না, রাজেন মুখার্জি। তো সেই প্রতিষ্ঠানে আছি, এবং একই সঙ্গে যেটা বুঝলাম যে সেই সময় যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্য স্বাধিকার, এগুলোর সঙ্গে যে এই যে জাতির সংকট, এই প্রশ্নটি জড়িত। ভারতে বাঙালি জাতির সংকটের প্রশ্ন, পশ্চিমবঙ্গ একটা রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের যে নিজের যা যা সম্পদ তার ওপর অধিকারহীনতা, এবং ফলত পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র তাদের নিজের মাটির সম্পদের ওপর অধিকারহীনতা কিছু যুক্ত বিষয়। তো সেই জিনিসগুলো তখন আরও প্রকট হয়ে একটা রূপ নিতে দেখা গেল, এবং সেই থেকে এই আমাদের বাঙালি জাতীয়তাবাদী যে পুনর্জাগরণ বলো,
যা বলো। তবে হ্যাঁ, আমরা তুই নবজাগরণ কথাটা যেহেতু ব্যবহার করলে, আমরা খুব স্পষ্টভাবে বলি যে আমরা যে বাঙালি জাতীয়তাবাদী বলে নিজেদের পরিচয় দিই, এই বাঙালি জাতীয়তাবাদ অবশ্যই বাংলার এবং বাঙালির যে নবজাগরণ, ঠিক আছে, রামমোহন বিদ্যাসাগর, ঠিক আছে, যার মানে কি বলবো, শেষ হইয়াও হইল না শেষ উৎপাদন বলতে এই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও বটে, অমিতাভ ঘোষও বটে। তো আমরা তথ্য, যুক্তি এবং সভ্যতা এবং সৌন্দর্যের এবং যেটা নবজাগরণের সঙ্গে আমরা সাধারণত কানেক্ট মানে প্রগতি তো বটে, নবজাগরণের সঙ্গে সাধারণত কানেক্ট করি না, সেটা হচ্ছে যে অর্থনৈতিক প্রাচুর্যেরও যে আদর্শ বা মানে পরিসরটা, এই পুরো জিনিসটা আমরা ধারণ করি। আমরা বাঙালি জাতীয়তাবাদীরা আসলেই নবজাগরণের সন্তান, এবং আমরা বাংলার মাটিকে বাংলার নবজাগরণের মাটি হিসেবে রক্ষা করতে চাই আরুনির মতো। বাংলা পক্ষ, তোমাদের এই যে সংগঠন, একটা সংগঠন তৈরি করা বা গড়ে ওঠা তো খুব চট করে হয় না, এবং সেটার পেছনে অনেক চিন্তাভাবনা থাকে এবং অনেক লোকের সাপোর্ট অবশ্যই থাকে। আমি এইখানে একটা প্রশ্ন করতে চাই। আমরা যখন ছোট ছিলাম, আমার এখনও মনে আছে বিভিন্ন জায়গায়, কলকাতার রাস্তায় অমুক স্টেশনের নিচে বাঙালি গর্জে উঠুন, বাংলার আমরা বাঙালি। আমরা বাঙালি কারা ছিল আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা বাঙালি কোথাও না কোথাও কিছু না কিছু হলেও লোকের একটা মনে ছিল, আচ্ছা আমরা বাঙালি বলে কিছু একটা আছে। তখন হয়তো হাসাহাসি হতো। কিন্তু বাংলা পক্ষ যখন এসছে এবং বাংলা পক্ষকে যখন আমরা দেখছি, আমি দেখছি বাঙালি কিন্তু খুব একটা হাসাহাসি করছে না। কি বদলে গেল এত বছরে? আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে বাংলা পক্ষ প্রথম থেকেই খুব স্পষ্টত আমরা আমাদের লক্ষ্য কি, যদি এইভাবে বলি তার মধ্যেই বোধহয় প্রতিভাত হবে বিষয়টা। ভারতে পশ্চিমবঙ্গের অধিকার এবং পশ্চিমবঙ্গে বাঙালির অধিকার অর্জন করতে চাই। পশ্চিমবঙ্গে বাঙালির অধিকার মানে কি? কিসের ওপর অধিকার? অধিকার মানে মালিকানা, পুঁজি, বাজার, চাকরি, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, খনি, বন্দর, ডিস্ট্রিবিউটারশিপ, শিল্পাঞ্চল, শহরাঞ্চল, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, এগুলোর উপর আমরা বাঙালির নিরঙ্কুশ মালিকানা চাই, যেরকমভাবে একটা সন্তান তার বাপের সম্পত্তির মালিকানা পায়। তো এইটা হচ্ছে স্পষ্ট হচ্ছে আমাদের লক্ষ্য, এবং এই লক্ষ্য অর্জন করতে আমাদের পদগুলি সাংবিধানিক এক। দ্বিতীয় কথা, আমরা একদিন সূর্য উঠবে, ঠিক আছে, একদিন ভোর হবে ইত্যাদি, বা এই রকম ধরনের একদিনটা একদিন, কিন্তু দিনটা কবে, এই টাইপের মুরগি করা পলিটিক্স আমরা বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে এই ধরনের কথার মধ্যে একখানা আত্মত্যাগী একখানা বোধ রয়েছে, যে আমি তো আমার লাইফটা দিয়ে দিলাম তোদের ভালো হবে, ঠিক আছে। আরে ভাই, আমার লাইফটার কোনো মানে নেই নাকি? আমার নিজের লাইফটার কোনো মানে নেই, আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে পিয়ে আমরা নিতে এসছি। আর যেটা আমরা করছি, আমরা বাঙালিকে বা যে কোনো মানুষকে যেটা তার স্বাভাবিক প্রবৃত্তির বিরুদ্ধে কোনো বোধে উজ্জীবিত করা, এই সব জিনিস আমরা বিশ্বাস করি না। মানুষ নিজেকে বাঁচাতে চায়, মানব প্রজাতির প্রতিটি সদস্য নিজেকে বাঁচাতে চায়, এবং সে লোভীও বটে, ঠিক আছে। অধিকাংশই, অন্তত যারা যারা মহান তারা মহান, ঠিক আছে, আমরা মহান না। তো আমরা বাঙালি জাতির মধ্যে একটা প্রবল লোভের সঞ্চার করছি, ঠিক আছে, ভয়ঙ্কর লোভের, এবং তার একখানা স্পষ্ট বাস্তবসম্মত দিক নির্দেশনা দিচ্ছি, যদিও আমরা একখানা এখন চারাগাছ মতো, বাকলও হয়নি। চারাগাছ বলবে না তৃণমূল মতো বলবে? ছোট্ট চারাগাছ। তৃণমূল চিরকালই তৃণমূল, আমরা মহিরুহ হতে চাই। আমরা তো শিবপুরের বটগাছ হয়ে, আমরা সুন্দরবন হয়ে যেতে চাই। আমরা বাংলার প্রতিটি, সে তৃণমূল হোক, পদ্মবন হোক, যা যা আছে সব হয়ে যেতে চাই, সবের মালিকানা নিতে চাই।
এই যে সর্বগ্রাসী লোভাতুর যে বোধটা, এটা আমরা জাগিয়ে দিতে পেরেছি এবং ফলে কিছু বাঙালি ভয় পাচ্ছে, সম্ভব সব হয়, কিন্তু আবার মনের মধ্যে একটা ইয়ে আছে, আশাও আছে। ধরো 42 বড় ফ্ল্যাটটা বানিয়েছে, 42 কোনো বাঙালির ফ্ল্যাট নেই, তো বাঙালির ওখানে কাজ কি, সামনে গিয়ে সেলফি তুলবে, ভালো করে আসছেন এরমভাবে ধরে এইসব করবে, ঠিক আছে। একজন হয়তো একটা বাঙালি মেয়ে হয়তো ফটো তুলবে, তার প্রেমিক এসে পায়ের কাছে বসে এরমভাবে, সে পুরোটা খুব লম্বা তো আসলে এইটা। কিংবা কোনো বাঙালি, সে আসলে বাংলাকে ভালোবাসে, সে বাংলা আসলে কত উন্নত, এই যে বাংলার নামে এত নাম খারাপ করা, এটা না বোঝানোর জন্য নানা কিছু বহিরাগত মালিকানাধীন, ঠিক আছে, আইটিসি রয়্যাল থেকে শুরু করে 42 ছবি টবি দেখাবে, ঠিক আছে, এই দেখো ঝাঁ চকচকে কত সুন্দর। আমরা কি বলছি, আমরা এটা বলছি 42 নম্বরে দেয় ওপরে ওপরে, সব আমাদের হবেই, তৈরি হবে এরকম কোনো কথা নেই, কিন্তু চেনা জানার মধ্যে হবে, মানে বাঙালির হবে। হ্যাঁ, জাতীয়তাবাদ কখনো না জাগ্রত হয়ে গেলে জাতি থেকে জাতীয়তাবাদ কথাটা আসে, ঠিক আছে। যেরকম আমাদের অনেকগুলো ভুল ধারণাও রয়েছে, যেরকম আমরা জাতীয় সঙ্গীত বলি, জনগণমন, এগুলো ভুলভাল কথা, এটা রাষ্ট্রীয় সঙ্গীত, এটা রাষ্ট্রের গান, বাঙালি জাতির গান নাকি, তাই না? ঠিক যেমন হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, মানে হ্যাঁ, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয় আমাদের। এবং এই যে আমরা যেটা বলছি যে এই যে সব আমাদের হবে, জাতীয়তাবাদ যেটা দেয় সেটা হচ্ছে যে ধরো এসব বাঙালির হবে, ঠিক আছে, তখন কেউ ফ্যাশন করতে হবে, দেখে সব বাঙালি কি সমান পাবে, আর না ভাই, এটা কোথাও হয় না, তাহলে তুমি বেশি পাবে। আমরা স্পষ্টভাবে বলছি, কেউ বেশি পাবে কেউ কম পাবে, কিন্তু সবাই পাবে, সবাই পাবে, সকলে সমান পাবে, এসব শুনলে লোকে বিড়িটা ছেড়ে দিয়ে পেছনের দিকে হাঁটতে শুরু করবে, এসব কিছু হবে না। যেই বলবে যে ভাই তোকে বেশি দিতে পারবো না, তুই বেশি পাবি না কিন্তু কিছু পাবি, তখন সে বুঝে একটা বাস্তব কথা বলছে। আমরা অত্যন্ত বাংলার কঠোর কঠিন বাস্তব, আবার এই কঠোর কঠিন বাস্তব থেকে যে অনাবিল সম্পদ আমরা দেখতে পাই, ঠিক আছে, আজ নয় বহু শতক ধরে, সেটা আমাদের রানীগঞ্জের কয়লা হোক, বা এই কলকাতা শহরটি গড়ে উঠেছে যে বন্দরকে কেন্দ্র করে সেই বাঙালিহীন বন্দরটি হোক, অথবা সেটা বাংলার চা, কিন্তু বাঙালি কোনো মালিকানা নেই এই মকাই বাড়িটা ছাড়া, সেই চা বাগান হোক, অথবা বাংলার ভৌগোলিক অবস্থানের কারণে গড়ে ওঠা এই লজিস্টিক্স সেক্টর যেখানে বাঙালি নেই সেইটা হোক, অথবা এই উত্তর 24 পরগনায় যে তেলের খনি থেকে ওএনজিসি তেল তুলে সেই তেলের মালিকানা হোক, সব কিছু বাঙালির হতে হবে, ঠিক আছে। এই দৃষ্টিভঙ্গি থেকে যখন তুমি যদি আসানসোল স্টেশনে ওভারব্রিজ আছে সেখানে যদি দাঁড়াও, ঠিক আছে, দেখবে তুমি মালগাড়ি রেক যাচ্ছে কয়লা ভর্তি পরের পর, দেখবে এটা খুব কমন সিন। তো মালগাড়ি রেক ধরে যাচ্ছে, বাংলা থেকে বেরিয়ে যাচ্ছে, আগে কলকাতার দিকে যেত ব্রিটিশরা যখন ঝাড়তো, এখন দিল্লি ঝাড়ে, ফলে অন্যান্য নানা দিকে যায়। এবার কথাটা হচ্ছে ধরো একটু গেল, সেখানে ধরো একটা বাঙালি ওয়াগন ব্রেকার আছে সাপোজ, সেটা থেকে একটুখানি ছাড় করে একটা আঁকসি মতো হয় ওদের, ঠিক আছে, কিছু না বলো। তা আমি একটা ওপেন কোয়েশ্চেন রাখছি যে চোরকে আর চুরি আটকাচ্ছে কে বাংলার সম্পদ? অর্থাৎ আমরা বাঙালিকে তার হিসাব বুঝে নিতে বলছি। মানে তুমি বলছো বাঙালিটা দরকার হলে এই কয়লার ইয়ে থেকে দখল অন্যায়, পুনর্দখল নেয়, বাপের সম্পত্তি যে তোমার ধরো দখলদার বসে, তুমি দখলদার হাঁটাচ্ছ, এটাকে কি বলে? তুমি তুমি ভায়োলেন্স করছো, এটাকে বলে কখনো কেউ? বাবা, এটা তো তুমি খুব কঠিন একটা জায়গায় নিয়ে ফেললে পুরো ব্যাপারটা। আমি ভায়োলেন্স মানে ওই অর্থে ভায়োলেন্স বলছি না, বাঙালির এক শ্রেণী তো খুবই একটু ছাড় এটা করতে করতে একসময় হয় কি বলো তো, যে ছেড়ে পালাতে হয়। আমরা কোনো রকম, আমরা আইন সংবিধানে বিশ্বাসী, আমরা এই বাংলা থেকে কাউকে তাড়াতে চাই না, এটা খুব স্পষ্ট করে বলে দেওয়া উচিত, ঠিক আছে। অনেকে আমাদের সম্বন্ধে অনেক রকম খারাপ মানে ভুলভাল ধারণা রয়েছে, কিন্তু আমরা বাঙালি জাতিকে সেইভাবে সংগঠিত করতে চাই, যদি বাংলা ও বাঙালির শত্রুরা ট্যাপও করে,
যাতে তাদের যথাস্থানে ফেরত পাঠাতে 1 মিনিটও সময় না লাগে। আদারওয়াইজ তুমি চাও না? আমরা বাঙালি ছাড়া কারুর কথা ভাবি না। যেরকম পৃথিবীতে প্রতিটি জাতি তার ছাড়া আর কারুর কথা ভাবে না, আমরা কোনো অস্বাভাবিক জাতি হতে চাই না। তুমি কি বলতে চাও বাঙালি তার মানে এখন একটু অস্বাভাবিক? একদম ভয়ঙ্কর। বাঙালি ধরো গত 10 বছরে বা 20 বছরে বা ইভেন 50 বছরে বাংলার মাটিতে বিভিন্ন জাতি, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশ, বিভিন্ন ইস্যু যেগুলো বাংলার বাইরে, বাঙালির বাইরে, তা নিয়ে যতগুলি সংহতি মিছিল, ধিক্কার মিছিল, এই মিছিল ওই মিছিল হয়েছে, তুমি তার মধ্যে একটা জায়গাও দেখাতে পারবে যে সেই সব জায়গায় একটাও বাঙালির জন্য কোনো মিছিল হয়েছে? আমার কোনো আইডিয়া নেই। বাংলাদেশের জন্য হয়নি কি যখন এই সমস্ত অবশ্য বাংলাদেশ 71-এর কথা বলছি, বাংলাদেশে এখানকার পশ্চিমবঙ্গের বাঙালির জন্য কোনো কিছু হয়ে কখনো ভেবেছে? ভাবতে হবে না, আমাদের দরকার নেই। কিন্তু ভিয়েতনাম, কাশ্মীরের হিন্দু, গাজার মুসলমান, ঠিক আছে, তারপর আরও বোধহয় প্রচুর পাওয়া যাবে এরকম, ছত্তিশগড়ের ট্রাইবাল, যে সব কিছু নিয়ে ভাবিত, সে কিছু নিয়েই ভাবিত না আসলে। তার আসলে এই ভাবনা খেলা আসলে নিজের আভ্যন্তরীণ যে সংকট, জাতির আভ্যন্তরীণ সংকট থেকে আসলে দূরে মুখ ঘুরিয়ে রাখার একটা উপায়। তো আমরা শুধু বাঙালির কথা ভাবি, শুধু বাঙালি না, এটাও বলা দরকার, বাংলার প্রতিটি ভূমিপুত্র। এই বাংলা তো শুধু বাঙালির নয়, পশ্চিমবঙ্গ, এটা কোচের বাংলা, এটা মেচের বাংলা, এটা রাভার বাংলা, এটা টোটোর বাংলা, এটা সাঁওতালের বাংলা, এটা ইল্লিগালি ভারতে না ঢোকা নেপালি ভাষীর বাংলা, এটা ভুটিয়ার বাংলা, এটা লেপচার বাংলা, এটা তামাংয়ের বাংলা। কোনো এককালে কনৌজ থেকে 900-1000 বছর আগে যাদের পূর্বপুরুষ এই বাংলায় এসে বসবাস মাছ মাংস খেয়ে বাঙালিদের মধ্যে নিজের মেয়েদের বিয়ে দিয়ে চট্টোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত হয়েছে, এটা তাদের বাংলা। মানে তুমি বলছো বাংলার মাটিতে যে ইন্টিগ্রেট করেছে নিজেকে, এটা তার জায়গা। আমরা একটা কথা বলি যে বাঙালি সে নয় যে বাংলায় জন্মেছে, বাঙালি সে যার মধ্যে বাংলা জন্মেছে। এবার মধ্যে বাংলা জন্মেছে, যে জন্মালে তারা কাঁদবে, আওয়াজ দেবে, তোমরা আওয়াজটা শুনতে পাবো কীভাবে? তা কি কি বাঙালি কে, যে চিরন্তন যে প্রশ্নটা দিতে, বাঙালি একটি জাতি জিজ্ঞেস করলে না, তো বাঙালি কে? তো এক্ষেত্রে মোটামুটি সারা বিশ্ব নিজের জাতির কে এটা বলতে যে ধরনের সংজ্ঞাগুলি ব্যবহার করে, আমাদের ক্ষেত্রেও সংজ্ঞাগুলি একদম এক। এবং অবশ্যই এটা প্রবাসীদের ক্ষেত্রে খাটে না, ঠিক আছে, ওটা প্রথমে বুঝে নিতে হবে যে তাদের পরিপ্রেক্ষিতগুলো আলাদা হয়, ঠিক আছে। আমি একদম এই মাতৃভূমির ইয়েদের কথা বলছি। দেখ হচ্ছে এগুলো কিন্তু ইদার অর নয়, সবকটাই থাকতে হবে। একটা হচ্ছে যে বাড়িতে বাংলা বলে, প্লাস নিজেকে বাঙালি বলে, প্লাস যার বাড়ির মেয়েদের সঙ্গে বাঙালি ছেলেদের বিয়ে হয়, তারা বাঙালি। মানে তুমি ছেলে আর মেয়েকে ডিফারেন্সিয়েট করছো কেন? একটা প্রতিটি জাতি করে, কারণ আমাদের এই পুরুষতান্ত্রিক পৃথিবীতে এই জাতির মধ্যে এই যেটাকে তুমি যদি বলো রিসোর্স ট্রান্সফারের কোয়েশ্চেন, এই প্রশ্নটি খুব কেন্দ্রীয়। পুরুষেরই পুরুষতান্ত্রিকতার তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তোমার এই পুঁজি, তোমার আসলে নাম ইত্যাদিটা কোন ধারায় হবে। আসলে কিন্তু আমরা মাতৃভাষা বলি, কিন্তু আসলে আমরা অধিকাংশ ক্ষেত্রে পিতৃভাষাটাই কিন্তু আসলে মাতৃভাষা হয়। মানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা একজন মারাঠি, সে কি মারাঠি নাকি সে বাঙালি? রাইট, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মারাঠিরা কি তাকে সেইভাবে ওন করে? না, এটা তো উল্টোটাও তো হয়, খুব রেয়ার। যেমন ধরো অরুন্ধতী রয়ের বাবা ছিলেন বাঙালি, সে এখন হাওয়া হয়ে গেছিল একজন সে বাঙালির মধ্যে একটা বাজে লোক, অবশ্যই বাজে লোক। আমরা অন্তত অরুন্ধতী রায়ের বয়ানে যেটুকু যা জানতে পারি, তার মেরি রয়ের বয়ানে যেটুকু জানতে পারি, এটা তো কোনো উদাহরণ হলো, তাতে পালিয়ে যেতে হবে। কিন্তু অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তো বাপ মা কত পালিয়ে যায়নি। তো মারাঠিরা গর্বিত যে আমাদের একজন মারাঠি নোবেল প্রাইজ পেয়েছে। বলো তো, এটা খুব ভালো এক্সাম্পল, এটা খুব সাম্প্রতিক এক্সাম্পল, ভাবো তো। বা অন্য দিক থেকে মারাঠি বাঙালি ব্যবহার করেই যদি এটা ব্যবহার করি, ধরো মিঠুনের ছেলে, ও তো মহারাষ্ট্রে জন্মেছে, মারাঠি মানে একদম
প্রায় মাতৃভাষার মধ্যেই বোধহয় বলে, বাংলা বলতে একটু অস্বাচ্ছন্দ্য। হ্যাঁ, ও মারাঠি, কোনো মারাঠি ওকে মারাঠি বলে। শোন, এই কারণেই বলছি সংজ্ঞাগুলো মঙ্গল গ্রহ থেকে আনার দরকার নেই। সারা পৃথিবী দিয়ে সংজ্ঞায় চলে, সেই সংজ্ঞায় চলে, সত্তরে নাও সহজে। যেটা একটা খুব ইন্টারেস্টিং কথা বলছি, নেপালের মাঝে একটা সিটিজেনশিপ লজ নিয়ে একখানা খুব ইয়ে হচ্ছিল, তুলকালাম এবং আলোচনা হচ্ছিল। হ্যাঁ, এটা প্রায় 1 দশক আগে। হ্যাঁ, তো সেখানে একটা খুব ইন্টারেস্টিং ল দিয়েছিল, সেটা হচ্ছে যে কেন ভাবো, অবশ্যই পুরুষতান্ত্রিকতা, যে যেখানে লিঙ্গ বৈষম্য থাকবে, সে লিঙ্গ বৈষম্য আমাদের দূর করতে হবে, অবশ্যই সারাক্ষণ তার দিকে সচেষ্ট হতে হবে। কিন্তু একটা বর্তমান পৃথিবীতে মাথায় রাখতে হবে, তোমার সঙ্গে তোমার এই মাতৃভূমি যারা দখলও করে নিতে চায়, তারাও যদি লিঙ্গ বৈষম্যে বিশ্বাসী হয়, সেখানে তুমি যদি হাটখোলা হও, তাহলে খুব চাপ। ঠিক আছে, তো নেপালটা কী নিয়ম করেছিল যে নেপালের কোনো নাগরিক সে যদি কোনো মেয়েকে বিয়ে করে, তাহলে সে অটোমেটিক নাগরিকত্ব পাবে, মানে বধূ। কিন্তু নেপালের কোনো নাগরিক নারী সে যদি কোনো অন্য রাষ্ট্রের কোনো পুরুষকে বিয়ে করে, তখন একটু মানে কেস বাই কেস টাইপের ব্যাপার হয়ে যাবে, মানে অটোমেটিক না বিষয়টা। কেন এটা আমি জানি না, মানে আমাদের দেশে আইনগতভাবে বা কনস্টিটিউশন ওয়াইজ এটা বোধহয় করা যায় না, মানে আমি ঠিক শিওর নই, কারণ আমাদের এখানে কিন্তু ইকুয়ালিটি। হ্যাঁ, ওখানে ইকুয়ালিটি আন্ডার ল, কিন্তু সিটিজেনশিপ লজ যখন হয়ে যাচ্ছে, ঠিক আছে, সিটিজেনশিপ লজ যখন তৈরি হচ্ছে, তারা ওইভাবে করে। তার কারণটা কি? তার কারণটাও খুব ইন্টারেস্টিং। কেন হঠাৎ এরকম ল বানালো কেন? তার কারণ হচ্ছে নেপালের মধ্যে প্রায় 40% সংখ্যা হয়ে গেছে হচ্ছে এই ভোজপুরিয়া, মৈথিলি, এদের, যেদের মধেসিয়া বলে, তরাই অঞ্চলের। ঠিক আছে, তো তাদের আটকানোর জন্য আনলিমিটেড সাপ্লাই আছে ইউপি, বিহারে। নেপালিদের নতুন নেপালি ইম্পোর্ট করার কোনো জায়গা নেই, বুঝতে পারছো? এটা আত্মরক্ষামূলক একখানা ইয়ে। তো পশ্চিমবঙ্গের বাঙালির তো অবস্থাই সেটাই। ঠিক আছে, না, তুমি সেটা কেন বলছো? বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে তো বাঙালি এখনো অনেক মেজরিটি। প্রশ্নটা অনেক মেজরিটি না, প্রশ্নটা হচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গে বাঙালি মেজরিটি এবং 70% বেশি ছিল বলেই পশ্চিমবঙ্গটি পেয়েছো, তাহলে পূর্ব বিহার হয়ে যেত, এবং তার পাঁয়তারাও হয়েছে একাধিকবার। কিন্তু প্রশ্নটা হচ্ছে অভিমুখের। তুমি কি পশ্চিমবঙ্গের শহরে, ট্রেনে, শুধু শহর, কলকাতা শহর বলছি না, আসানসোলে হোক, শিলিগুড়িতে হোক, খড়গপুরে হোক, হলদিয়ায় হোক, যে কোনো জায়গায়, হাওড়ায় হোক, চন্দননগরে হোক, ব্যারাকপুরে হোক, কলকাতার কিছু কিছু অঞ্চলে ঠিক আছে, সারা পশ্চিমবঙ্গে এরকম কোনো জায়গা চেনো যেখানে আগের থেকে বেশি বাংলা শুনতে পাচ্ছ? কিন্তু পশ্চিমবঙ্গে তুমি একটা কেন, প্রায় সব জায়গায় এরকম তুমি চেনো যেখানে আগের থেকে কম বাংলা শুনতে পাচ্ছ। তার মানে অভিমুখটা, তুমি অবশ্যই মেজরিটি। কলকাতায় তুমি মেজরিটি না, বাই দ্য ওয়ে। কলকাতায় মেজরিটি কারা এখন? কলকাতায় তুমি যদি ধর্মের ঊর্ধ্বে করে ভাবো, হিন্দুস্তানিরা। অ্যাডেড এরিয়াগুলো বাদ দিলে সুপার মেজরিটি, আর অ্যাডেড এরিয়াগুলো ঢুকিয়ে মোটামুটি একদম ওই লজ্জা নিবারণের কাপড় টাপড় টাইপের একটুখানি একটা হয়েছে, তাও ছিত্রে ফিত্রে দেবে কদিন পরে। ঠিক আছে, এবং যেহেতু পলিটিক্যাল স্ট্রাকচারের একখানা গতিজাঢ্য রয়েছে, তাই বাঙালিরা মাইনরিটি হয়ে গেছে। এরকম বেশ কিছু ওয়ার্ডে বাঙালি জনপ্রতিনিধি আছে বলে ব্যাপারটার ক্রাইসিসটা কত ভয়ঙ্কর এটা বোঝা যায় না। কিন্তু একদিন তো হাঁটাবেই, এটা সবসময়, এবং একবার ফ্লিপ করলে ফেরত আসে না। কারণ তোমার যে কনসার্নগুলো তার নেই। ঠিক আছে, এরকম দু একটা জায়গার নাম বলো। আচ্ছা, এটা ছোট অন্যভাবে বলি। ঠিক আছে, অন্যভাবে বলি। সম্প্রতি দুর্গাপুজো গেল, তখন দুর্গাপুজো দেখছো তুমি দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছো, ঠিক আছে, শ্যামবাজার দেখলে, এটাই দেখলে টেকলে, ঠিক আছে, সেন্ট্রালি মোহাম্মদ আলী পার্ক, এমজি রোড একটু নেমে মোহাম্মদ আলী পার্ক ইত্যাদি এদিক ওদিক দেখলে। এরপরে এই লাফিয়ে কালীঘাটে আসো কেন? মাঝে কেউ ঠাকুর দেখতে নামে না কেন? প্রচুর হিন্দু সেসব জায়গায়। ভাবো তো কেন? কখনো মনে হয়েছে যে দুর্গাপুজোর সময় এইসব জায়গাগুলোতে কেউ ঠাকুর দেখতে নামে না কেন? আশপাশের গলিতে ফলিতে গিয়ে নেই, হিন্দু কিন্তু প্রচুর, বাঙালি নয়। এবং এই পরিসর বাড়ছে। এখন মোটামুটি হাজরার উত্তর
পরে গিয়ে তোমাকে শ্যামবাজারে গিয়ে তোমাকে ঠেকবে বিষয়টা, আবার সেটা স্মৃতির পর থেকে আলাদা। না, কিন্তু তুমি যে জায়গাটার কথা বলছো, মানে আমি ধরো 70 মানে অ্যারাউন্ড 70-75 থেকে দেখছি ওই জায়গাটা কিন্তু পুজোটা কখনোই ছিল না। কেন ছিল না? কখনোই ছিল না। না, সেইভাবে ওই যে ধরো যে জোনটার কথা তুমি বললে মোহাম্মদ আলীর ঠিক পর থেকে একদম ওই ভবানীপুর অবধি, হ্যাঁ, কারা ছিল বলে পুজো ছিল না, আমি তো এটাই বলছি। এখন তারা ওখানে ছিল কেন? ওটা কি ফাঁকা জায়গা ছিল? না, ওখানে লোক আছে, কিন্তু ওখানে ওই লোকগুলোকে চিরকাল ওখানে ছিল। ওখানে সেই সময় তো ওটা এই যে বড় বাজারের মাঝখানে যেটা শিকদারপাড়া লেন আছে, তোমরা শিকদাররা ছিল তো ওখানে, কোথায় গেল? বড় বাজারটা নিয়ে তুমি দেখেছি তুমি মাঝে মাঝেই অনেক কথা বলো। বড় বাজারের আসল ইতিহাসটা কি? বড় বাজারটা আসলে বুড়ো শিবের বাজার বলে বুড়ো বাজার, ঠিক আছে। আর আজকে যারা বাঙালিদের হিন্দু বাঙালিকে ধর্ম শেখাতে আসে তাদের ভাষায় ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে, ঠিক আছে, তারা ওটা বড়া বাজার বানিয়েছে। বাঙালির জায়গা ছিল, যেরকম বাংলার সব জায়গায় তো বাঙালির জায়গায় ছিল। প্রথম মোগলদের হাত ধরে আসে, তারপরে ব্রিটিশদের হাত ধরে আসে, তারপরে গুছিয়ে নেয়। বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে তো একটা লটবহর আসে। অনেকে বুঝতে পারে না যে ক্লাইভের এই সেনা কারা। আচ্ছা, ক্লাইভের তো দুরকম সেনা ছিল পলাশির যুদ্ধে। একটা হচ্ছে ব্রিটিশ যারা সাহেব, ঠিক আছে। এই নন ব্রিটিশরা কারা ছিল দেখবে, পড়ানো হয় না। আমাদের ইতিহাস শিক্ষায় যেগুলি অন্ধকারময় দিক, যেগুলো দেখবে এই যে প্রশ্ন থাকো সকলে, হ্যাঁ সত্যি তো কারা ছিল। তুমি কি জানো দেশীয় সৈনিক ছিল? এটা কোন দেশের ছিল? তোর এই বঙ্গদেশের ছিল না দেশওয়ালির দেশের ছিল? এর উত্তরও খুব দেওয়া আছে, দেশওয়ালি দেশের ছিল সব কটা। ডিস্ট্রিক্টও দেওয়া আছে, ভোজপুর, মুঙ্গের। ওই সিস্টেমেই জুট মিলে লোক আসে, একই সিস্টেম। যে আমরা যখন একটা জায়গাকে লুণ্ঠন করব, তো তার জন্য তো সেই লুণ্ঠনের অ্যাটিটিউড আলা লোক চাই। এটা তো দেশীয় দিয়ে হবে না, তাই না? দেশীয় কয়েকজন ষড়যন্ত্রকারী থাকতে পারে, যাদের রক্তভক্ত দিয়ে দেবে, হাই মারামারি করবে, এটা পাওয়া যায়নি। নিশ্চয়ই যখন ধরো নোঙর করেছে গঙ্গার দুই পাড়ে, আশপাশে তো বাঙালি ছিল, প্রচুরই ছিল। বলতে তাই আয়, ভালো মাইনে আছে, সাইন আপ করেনি, ওইখান থেকে ধরে আনতে হয়েছে। এই স্ট্রাকচারগুলো জানা দরকার। এই যে আজকে আমরা যেরকম মনে করি ওদের ছাড়া চলবে কি করে, তুমি তো সিনেমা বানাও, তাই না? ওদের ছাড়া বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি চলবে কি করে? ওদের ছাড়া ইস্টবেঙ্গল মোহনবাগান চলবে কি করে? ওদের ছাড়া বাংলার মুখ্যমন্ত্রীর এই শিল্প কি টিম যেটা যায়, এগুলো চলবে কি করে? ওদের ছাড়া বড়বাজার চলবে কি করে? ঠিক আছে, ওদের ছাড়া এই কি আমাদের এই আলো জ্বলবে কি করে কলকাতায়? ঠিক আছে, ওদের ছাড়া ওদের ছাড়া ওদের ছাড়া। তো ওরা প্রথম কথা মাথায় রাখতে হবে যে মোগল সাম্রাজ্য যেটা ছিল, ঠিক আছে, দিল্লিদের এদের, তো আকবরের সময় মূলত এই আক্রমণটা ঘটে। আমাদের বারো ভূঁইয়ারা কিন্তু রেজিস্ট করার চেষ্টা করে অনেক দিন ধরে, মার কাট করে। প্রতাপাদিত্য, কেদার রায়, ঈশা খাঁ, মুসা খাঁ, অনেকেই, ঠিক আছে, বারো ভূঁইয়া। তো বুঝতে হবে এখন যেরকম তুমি ধরো সৈন্য ব্যারাকে একটা আধুনিক রাষ্ট্রে তুমি যেরকম দেখো যে সৈন্যদের মাইনে দিয়ে রাখা হয় কিন্তু বছরভর, ঠিক আছে। এমন নয় যে যুদ্ধ করতে যাবে, এসো ভাড়ার সৈন্য জয়েন করো, ঠিক আছে, সেরকম না। এটাকে বলে স্ট্যান্ডিং আর্মি, এই কনসেপ্টটাকে বলে, যে সারাক্ষণ হিসেবে রয়েছে। ওকে, আগেকার সময় কিন্তু স্ট্যান্ডিং আর্মি কনসেপ্টটা খুব নতুন, ঠিক আছে। যেটা হতো সেটা হচ্ছে একটা সার্টেন ছিল রাখার, আর বাকি সময় যখন ক্যাম্পেন হতো, কোনো একটা জিনিস হতো, তখন লোকানো লোকানো লোকানো, ঠিক আছে, লোকানো। তার মানে তুমি যদি বাজেট করো, তুমি যদি একটা শাসক হও, তখন তোমার এক বছরের বাজেট আরেক বছরের বাজেটের মধ্যে বিরাট তফাৎ হয়ে যাবে। এটা যুদ্ধর বছরের আক্রমণ করতে যাবে, এই যে আক্রমণ করার যে বাজেটটা, ঠিক আছে, তখন এক বছর স্পাইক করে যাবে একখানা, রাইট? তো এটা তো তার যে রেভিনিউ আসার যে সিস্টেমটার মধ্যে তো এটা ধরা নেই, ঠিক আছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লি যে টাকা করি বাংলা থেকে লুট করে দেয় না, এই যে বাংলার বাড়ি, তারপরে এই যে এগুলো করে, সে দেখে দিচ্ছে হ্যাঁ কোনো সমস্যা নেই আমি করে দেবো, আরে কোনো কিছু একটা কেটে করছে তো, তাই না? তো ওরা তো আর কেটে করতো না। ধরো আমরা ভেবে দেখো যে আসলে আমরা যেটাকে মোগল সাম্রাজ্য বলে বলি, উজবেকদের মূলত এটা একটা উজবেক রাজপুত একখানা অ্যালায়েন্স মূলত।
যেটা মানসিংহ রাজা, এ ছিল হচ্ছে জেনারেল। ওকে, তো তখনকার দিনে এরকম যেটা কী করা হতো, তখন নয় লোন নেওয়া হতো, যে তুই লোন দিবি আর এই যে যেখানে জায়গা দখল করবো, সেখানে লুটপাট করবো, তো তুই ফেরত পেয়ে যাবি। আর এটা খুব ভালো ইনভেস্টমেন্ট, ঠিকঠাক লোকের ওপর যদি, ঠিকঠাক সেনার ওপর যদি, ঠিকঠাক রাজা ভাজার ওপর যদি লাগাতে পারি, ভালো ইয়ে, ঠিক আছে। প্লাস ওখানে বসে গিয়ে সেখানেও গুছিয়ে বসা, ঠিক আছে। তো এবার এই মানসিংহ সে হচ্ছে রাজস্থানের। তো এবার যেহেতু এই দিল্লির যে রাজা আকবর, তার বোধহয় কি সালাফালা ছিল বোধহয় মানসিংহ, এই টাইপের কিছু। শালাবাবু টেন্ডার পেয়েছে, শালাবাবু আর কাউকে টেন্ডারটা দেবে তা নিজের গ্রুপের মধ্যে, তো মারওয়াড়িদের দিয়েছে। মারওয়াড়িটা ফান্ড করেছিল, অর্থাৎ মোগলরা যে বাংলা আক্রমণ করবে এর জন্য যে কস্টিং হবে এবং তো বড় লটবহর, তো সেটা দিতে যেতে হবে। মাংস ফাংস, খাওয়া দাওয়া, তাঁবু ঘোড়া, ঠিক আছে, একটু মৌজ মস্তি আসে, এর পুরোটা কস্টিং আছে। এটা করতে করতে সঙ্গে সঙ্গে যেতে হয়, তো সঙ্গে সঙ্গে এসছে, ঠিক আছে। তো করে এইটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট, বুঝতে পেরেছো? মানে যে একখানা বৈদেশিক সাম্রাজ্যবাদী দখলদার শক্তির ফান্ডিং সোর্স, এবং এই বৈদেশিক দখলদার শক্তি বাংলাকে আক্রমণ করে বাঙালিকে ধ্বংস করবে এবং লুণ্ঠন করবে, তাতে সফল হবার ওপর সে বেট খেলছে। কারণ সফল না হলে টাকা ডুববে তার, ঠিক আছে। সফল হলে ভালো রিটার্ন হবে, গিয়ে পৌঁছে থাকে তো আচ্ছা জায়গা হয়, ওর পয়সা হয়, ঠিক আছে। তো যা হোক, সেখান থেকে গুছিয়ে টুচিয়ে বসে ধরে। কিন্তু ব্রিটিশরাও আবার এই টাইপের পাওয়ার, তারা নন ব্রিটিশ কাউকে পয়সা করতে দিচ্ছিল না। অন্য ইউরোপিয়ানদেরও খেদিয়েছে আস্তে আস্তে, দেশীয়দেরও খেদিয়েছে। বাঙালি ধনাঢ্য ডোরা যে সময় তখন শুষ্ক হতে থাকে। খুবই লজ্জার কথা, খুব কষ্টের কথা, আসলে আমাদের এটা চেতনার একটা অভাবের কথা, যে আমরা বাঙালির বাঙালি খুব ঠাটবাট ছিল, পয়সা ছিল, এইটা বলতে আমরা প্রাক পলাশী সময়টা বুঝি না, পলাশী পরবর্তী একখানা 100 বছর পরের সময় বুঝি। এটা খুব অদ্ভুত। প্রাক পলাশীর সময় বিশ্বের 6% জিডিপি আমাদের ছিল, পলাশী পরবর্তী সময় বোধহয় মানে কি বলবো 0.05%ও বাকি ছিল না, কথার কথা বলছি। 6% না বোধহয়, আমার মনে হয় আরও বেশি ছিল। না, 6%। 6%, হ্যাঁ। এবার গল্পটা হচ্ছে তাহলে এটা কি, এটা জেরেমি সিব্রুক তার সং অফ দ্য শার্ট বইতে খুব অসাধারণভাবে এটাকে উনি দেখিয়েছেন, বা একটা রূপক ব্যবহার করেছেন। যে ধরো তুমি যদি ওটা বলছিল কলকাতা হচ্ছে একটা ক্ষত, যে ক্ষত দিয়ে বাংলার এই রক্ত শুষে নেওয়া হয়, বুঝতে পেরেছো তো? কলকাতার সেই ক্ষতটা, বুঝলে, বন্দরটা এখানে, ঠিক আছে, ইত্যাদি। আর দেখবে এই কলকাতা থেকে জিনিস শুষে নেবার, মাল শুষে নেবার যে অবকাঠামোগুলো, খনি, ওটাও রক্ত শোষের মধ্যে খনিটাও রয়েছে না, খনি, রেল লাইন হাওড়া, চা রেল লাইন শিয়ালদা, ওকে, পোর্টে লোড হবে খিদিরপুর, এদিক সেদিক চলে যাবে, ঠিক আছে। গঙ্গার দুপারে জুট মিল, পাট, এই আসবে, সেই পোর্টে আসবে, এইটা তুমি লক্ষ্য করে দেখো। আসলে তো ব্রিটিশ নেই, কিন্তু এগুলো তো বাঙালিও নেই। এই শোষকটা বদলে গেছে, কিন্তু বাঙালি নেই কিন্তু, ঠিক আছে। জাস্ট ট্রান্সফার অফ পাওয়ার কথাটা এটা চালু আছে না, যেটা বলছিলাম। এখানে তুমি জেরেমি বাঙালি ঢোকাবে কি করে? জেরেমি সিব্রুকের, হ্যাঁ বলছি, আসবো তো, সেটাই তো আসল কথা। জেরেমি সিব্রুকের যে প্রশ্নটা, জেরেমি সিব্রুক যখন কলকাতাকে ক্ষত বলছেন, উনি একটা রূপক দিচ্ছেন যে একটা নলের মধ্যে দিয়ে যদি অনেক জল পাস করে না, ধরো জল ফল পাস করলেও তুমি ধরো নলের মধ্যে দিয়ে জল পাস করছে, তুমি নলটা বার করে নিলে যেখান থেকে জলের সোর্সটা থেকে, জল ফল এখন আর নেই, দেখবে গাটা স্যাঁতস্যাঁতে থাকবে। এইটা হচ্ছে আমরা বাঙালির যে ভালো অবস্থা প্রাচুর্যের কথা বলি, এই স্যাঁতস্যাঁতে ভাবটা, এটা দিয়ে মানে জলটা বেরিয়ে গেছে, আমরা শুধু ওই জলের স্যাঁতস্যাঁতেটা, ওইটা হচ্ছে আমাদের মুৎসুদ্দির যে স্মৃতিটা, ঠিক আছে, যে বেটার ছিল। কিন্তু বৃহৎ বাংলার উপর যে গণহত্যাগুলি ঘটেছে, সেই একই কারণে 1/3
বাঙালি, 1/3 বাঙালি। এই ঘরে আমরা এই মুহূর্তে পুরো শুটিং করছি, যে পুরো সেট আপে 6 জন আছি, এর মধ্যে 2 জন মারা গেছিল, ঠিক আছে, বাংলা যে মানে যে 1770-এর যে ইয়ে, ঠিক আছে। এবং তারপরে ধরো 1943-এ 60 লাখ বাঙালিকে বড়বাজার মজুদদারি এবং কালোবাজারি করে খুন করেছিল, 60 লাখ। এবার এই প্রশ্নটাই আসছে, কেন তোমার ধরো ব্রিটিশরা টাকা করতে দিত না, ফলে আমরা ওসব না বাঙালির টাকা, ওদের তো টাকা আছে, ওদের তো টাকা, ওদের টাকা করতে গিয়ে আছে, ঠিক আছে। বালি ঘষে তো আর টাকা বেরোয়নি, পাথর ঘষে আগুন বেরিয়েছে, কিন্তু বালি ঘষে তো আর টাকা বেরোবে না। তাহলে কি করে হলো, রাইট? প্রায় সকলের, এদের যারা খুব সমাজপতি মনে করে, ঠিক আছে, ফর এক্সাম্পল বিড়লা ইজ এ গুড এক্সাম্পল। বিড়লাদের ইনিশিয়াল টাকা কিসে? ইনিশিয়াল টাকাটা মানে টাকায় টাকা বাড়ে, কিন্তু টাকাটা তো তোমাকে প্রথমত প্রাথমিকভাবে তো একটা জায়গায় লাগতে, ব্রিটিশরা তো দেবে না। সে মোগলও নেই, সে রাজপুতও নেই, সে মানসিংহও নেই, সেই আকবরও নেই, তাহলে রাইট। আজকের দিনে তুমি লক্ষ্য করে দেখবে সবসময় এটা, তারা কি করতো, ব্রিটিশদের প্রথম মানে মূলধন যেটাকে বলে, ঠিক আছে, যেটাকে বাম বয়ানে বলা হয় প্রিমিটিভ অ্যাকুমুলেশন, ঠিক আছে, প্রথম ইয়ে করছে, এটা হচ্ছে বেসিক্যালি এটা ড্রাগ স্মাগলার ছিল। এরা ড্রাগ স্মাগলিং করতো এবং ড্রাগ স্মাগলিং করে টাকা করতো, স্মাগলার ছিল, ঠিক আছে। এগুলো ওদের পরবর্তী প্রজন্মের দেখবে, ওখানে ধরো কোনো একটা বাঙালি ক্রিয়েটিভ হেড, ঠিক আছে, এরকম একটা জোগাড় করে ওয়েবসাইট বানাতে বলেছে, তখন বলছে কী বলবো বাপ, ঠাকুরদার বাপ স্মাগলার ছিল, এটা ব্যাপার তো অদ্ভুত লাগে, ঠিক আছে বলতে। তখন লিখেছে, আমি দেখলাম 2-1 ক্ষেত্রে, এবং 2-1 ফ্যামিলির ক্ষেত্রে, বলে কমোডিটিস ট্রেডিং, কমোডিটিস, বুঝতে পেরেছো তো? তো এই করে পুঁজিটা হয়। আবার আরেক সময় এরা পুঁজি করে, সেটা হচ্ছে যে তোমার ধরো ব্রিটিশরা এখানে তারা ফ্যাক্টরি সেট আপ করছে, এটা আমাদের এখানে বাজার, আমাদের এখানে বাজার হিসেবে ব্যবহার করছে, আমাদের এখানে কাঁচামালটা নিয়ে, আমাদের এখানে এই গল্পটা আমরা জানি, ঠিক আছে, কাঁচামালটা নিয়ে ব্যবহার করছে বাজার হিসেবে, রাইট। কিন্তু এই তার মানে এটা যোগান, ঠিক আছে, চাহিদা আর যোগানের যে গল্পটা, কিন্তু যোগানের থেকে চাহিদা যখন খুব বেড়ে যায়, তখন আসলে কিছু যোগান এই অন্যদেরও দেবার বরাদ দিতে হয়, সাধারণত দিতে হয় না, সাধারণত আমি পুরোটা খাবো। এই সময়গুলো কোনগুলো? এই সময়গুলো যুদ্ধের সময়, ঠিক আছে, প্রচুর জুট ব্যাগ লাগবে, প্রচুর এই সাপ্লাই লাগবে, এই সময় এরা ঢুকেছে। ইনফ্যাক্ট ওই জুট সেক্টরটা এরা কর্নার করে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং এটাকে কেন্দ্র করে। তারপর থেকে তো কমোডিটিস, এমনি তো টাকায় টাকা বাড়ে, বাঙালি তখন। না, এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে আমরা যে ব্যবসা বাণিজ্যের কথা বলছি, এখানে তো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ব্যবসা, মানে যেটা হচ্ছে তোমার ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি, আর একটা হচ্ছে বাণিজ্য, উইচ ইজ ট্রেডিং। এই দুটোর মধ্যে তো তফাৎ আছে। ট্রেডিংটা তো একটা সময় বাঙালিরাও করতো, আমরা ইতিহাসে যখন দেখি। কিন্তু শুধু ট্রেডিংই করতো না, প্রোডাকশনটাও তার, ট্রেডিংটাও তার। পশ্চিমবঙ্গে আমরা পুঁজিবাদের বিকাশটা পাইনি, কারণ আমরা হচ্ছে যেটা পেয়েছি তার হচ্ছে প্রাইস আর্বিট্রাজ খেলা এবং মার্কেটকে ফিক্স করা কিছু মানে 3 নম্বরই এইসব বহিরাগত, ঠিক আছে। এদের দ্বারা এরা এই যে এতগুলো তো দেখো, এত বছর ধরে আমি বাঙ্গালকে ভালোবাসে, রসগোল্লা ভালোবাসে, ঠিক আছে, মোহনবাগান আমার বুকে আছে, ইস্ট বেঙ্গল আমার হৃদয়ে আছে ইত্যাদি, ঠিক আছে। একটা জিনিস বলো তো, একটা জিনিস দিয়েছে তোমাকে, তুমি যদি বাঙালি ওই সময় যারা এগুলোর মধ্যে যারা পুঁজি করেছে বাঙালি ব্যবসা হিসেবে জানো, তুমি তাদের কীর্তিগুলো বলতে পারবে, ঠিক আছে। সেন র্যালি একটা সাইকেল, সে একখানা মিলে করছে, একটা স্পেসিফিক ব্র্যান্ড। গ্রামাফোন, ঠিক আছে, এটা করছে, বাট পর এরকম বলতে ইকমিক কুকারের যে গল্পটা, যে মার্কেটগুলো তৈরি করছে, রাইট। এটা দুটো দিক রয়েছে, একটা হচ্ছে সুর ফ্রিজ এখনো আছে, সুর ইঞ্জিনিয়ারিং কোম্পানি এখানে, ওরা এখন ট্রান্সফর্মার বানায়, ঠিক আছে। সুর ফ্রিজ কবে, এটা লোকে ভাবতে হবে যে সুর ফ্রিজ, তার মানে কি ফ্রিজ কেনারও লোক ছিল, তাই না, তাই জন্যই তো ফ্রিজ বানাচ্ছে। এবার কথাটা তার মানে দুটো দিক, একটা হচ্ছে সে জ্ঞানভিত্তিক পুঁজির একখানা জায়গায় যাচ্ছে, কিন্তু জ্ঞানভিত্তিক পুঁজি দিয়ে তুমি পুরোটা মেরে দেবে, তোমার কমোডিটিসের জায়গাটা বহিরাগতের হাতে থাকবে, এটা হতে পারে না। বড় বাজার অন্য লোকের, তুমি শুধু জ্ঞানভিত্তিক পুঁজি টুজি এই করে আসলে তুমি তো মূল প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারছো না, কারণ ওই টাকাটা তো মেন। এবার কথাটা হচ্ছে যে এই যে যখন 43-এ যেটা করলো খুব ভয়ঙ্কর,
জনম মুখার্জির হাংরি বেঙ্গল বইটা সকলে পড়া দরকার, ক্ষুধার্ত বাংলা। 60 লাখ খুন করেছিল, 60 লাখ, 60 lakhs, ঠিক আছে। এবং এদের অনেকগুলোর যেগুলো মানে মাস মার্ডারার, এদের নামে কলকাতা হাওড়ে রাস্তা আছে, রাস্তা আছে। এটা অভাবনীয়। এর ফলে যে টাকাটা হলো অভাবনীয় টাকা, ওই মারা যাচ্ছে বাঙালি, গণহত্যা হচ্ছে, তার রিলিফের বরাত এদের। আমাদের চেতলায় ছিল ডালমিয়া মাঠ, ঠিক আছে, ক্রিকেটের বা আপনার ঠাকুরদা নাকি পশ্চিমবঙ্গে, ওদের ওটা ছিল একটা বড় চালের মজুদদারির গোডাউন। ওই ডালমিয়া মাঠটা আছে, তার ওখানে মাঠটা কোনে, এখন সেটা শ্রী শ্রী একাডেমি হয়েছে। ওই একটা ফ্রড আছে একটা, কি রবিশঙ্কর, ঠিক আছে, ওইটা, আচ্ছা, ঠিক আছে। তো ওই একটা, আরও তোমার ধরো শিবপুর বোটানিক্যাল গার্ডেন্স, ঠিক আছে, সেইটে তোমার ধরো তাদের ওখানে রাখতো ফাকতো। তো এবার কি হয়, ব্রিটিশরা যখন এবার ছেড়ে চলে যাচ্ছে, কারণ তারা ফায়ার কন্ট্রোল রাখতে পারবে না, তাদের যে শিল্প পরিকাঠামো তাদের ছিল, যেটা আগে থেকে তারা যেটা করছিল, তো সেটা বেচছে কাকে? রেডি ক্যাশ কার হাতে? যারা বাঙালির হাড় কঙ্কাল ইয়ের ওপর রেকর্ড প্রফিটসগুলো করেছে, তারা কিনে নিচ্ছে শিল্প অবকাঠামো পশ্চিমবঙ্গে, তাই তো? তাহলে ফলে ওরাই পারে, টাকায় টাকা বাড়ে, টাকায় টাকা বাড়ে। এটা যদি না হতো তাহলে কৃতদাস সবচেয়ে বেশি বড় লোক হতো পৃথিবীতে, তাই না? যে সবচেয়ে বেশি খাটতে পারে। বাঙালি দেখবে খুব খাটার কথা বলে, এবং বলে বাঙালি খাটতে পারে না, এটাও মিথ্যে কথা। বাঙালি সবচেয়ে বেশি খাটে, সে শোনে সে খাটতে পারে না। বাঙালি সবচেয়ে বেশি খাটে, এটা কেন্দ্রীয় সরকারের তথ্য। লেবার মিনিস্ট্রি বলছে যে 15 থেকে 59 বছর বয়সের পুরুষ কোন কোন রাজ্যে সপ্তাহে কত ঘন্টা খাটে, এটায় পশ্চিমবঙ্গ, ইউপি, বিহার, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ডের থেকে এগিয়ে। খাটনির যেই কথাটা বললাম, কেন্দ্রীয় সরকারি তথ্যটা, সেটা তো রয়েছেই। তৃতীয় একটা কথা বলবো যে আসলে বাঙালি যে যে জায়গায় খাটে, যে জিনিসে খাটে, সেই জিনিসগুলোতে এখনো পর্যন্ত খাটতে পারে বা খাটার সুযোগ আছে, তার কারণ হচ্ছে সেসব জায়গায় এখনো বহিরাগতরা ঢুকতে পারেনি, আর কোনো কারণ নেই। যেমন ধরো একটা অত্যন্ত শক্ত কাজ, ধরো পাট পরে বা পাট পচানো, এটা কিন্তু জুট মিলের কাজের থেকে অনেক শক্ত, ঠিক আছে। তুমি এত জলে নেমে তোমার নখ ফোক খুলে যাবে, ঠিক আছে, এটা বাঙালি করে। তারপরে যখন মজুরি বাড়ে জুট মিলে, সেখানে বাঙালি অফ, বুঝতে পেরেছো তো, অফ করে দেওয়া হয়। একটা মোটামুটিভাবে তুমি যদি দেখবে যে বাঙালিকে কোথায় কোথায় অফ করে দেবে এবং এলাকাও বাঙালি শূন্য হয়ে যাবে, তার জন্য আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে দুটো ক্যারেক্টারিস্টিক লাগে সেই এলাকাটার। একটা হচ্ছে সেখানে কোনো একখানা কেন্দ্রীয় সরকারি ইনস্টিটিউশন রয়েছে, বা সেখানে কোনো একখানা মারোয়ারি মালিকানাধীন ইনস্টিটিউশন রয়েছে। এটা না থাকলে হঠাৎ করে তোমার সেখানে লালিপপ লাগালেও হচ্ছে, এটা অসম্ভব, অসম্ভব। কেন্দ্রীয় সরকার। তৃতীয় একটা কথা বলবো, ধরো বাঙালি খাটতে পারে না, ঠিক আছে, কিন্তু হতে পারে তো যে তোলার জন্য, তোলার কাজটা হয়তো নামানোর কাজের থেকে বেশি শক্ত। আমি একটা কথাই বলবো যে বাঙালির যে সংকট, বাঙালির যে দুরবস্থা, তার জন্য বাঙালি দায়ী, এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য এত চেষ্টা কেন? আমাদের কিভাবে বানানো হয়েছে? ধরো একটা নারী ধর্ষিতা হয়েছে, ঠিক আছে, তুমি যদি ধর্ষণটা ছাড়া কটার সময় বেরিয়েছিল, যে গলিটা সেখানে আলো কম ছিল কিনা, মেয়েটা ড্রেস কেমন পরেছিল, এই সব যদি আলোচনা করতে থাকো ধর্ষণটা ছাড়া, তখন বুঝতে হবে যে আমরা একটা ধর্ষণকে ধর্ষকের চোখ দিয়ে দেখতে শুরু করেছি, ধর্ষিতার চোখ দিয়ে নয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে কারুর তো আসলে ভাবতে ইচ্ছে করে না, ঠিক আছে, যে বিবেকানন্দ যাদেরকে সব ভাই বলেছে, এরা সব এক একটা ছোঁড়া ফোড়া, ঠিক আছে, নিয়ে মোটামুটি রেডি। এটা তো ভাবতে ইচ্ছে করে না যে এদের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে। ভাবতে ইচ্ছে করে, কারুর ইচ্ছে করে না। কিন্তু এই মানে হোয়াট বেঙ্গল থিংস টুডে, এবার হচ্ছে এবার নিজের জন্যই থিঙ্কিংটা করতে হবে, অনেক হয়েছে। আর ইন্ডিয়ার জন্য ঘরে না, আমরা তো ইন্ডিয়ার জন্ম হয়েছে বাংলায়। ইন্ডিয়া নামক যে কনসেপ্টটি, এর জন্ম তো বাংলায় হয়েছে। বাংলা হচ্ছে কায়া, ভারত হচ্ছে তার ছায়া। এই কনসেপ্টটা ছিল না, হামারি ঝাঁসি নাই দুঙ্গি,
সে ভারত নেই দুঙ্গি এসব বলেনি, সে ঝাঁসি নিয়েই তার গল্প ছিল। কোন সময় বলছে? কলকাতায় মিত্ররা ঠিক আছে এই ভারত কল্প ইত্যাদি সব বলছে। ভাবো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে তার বেশি দিন পরে নয়। তার মানেটা কি? আমরা সকলের কথা ভেবেছি এবং মাথায় রাখতে হবে ইন্ডিয়া কনসেপ্টটা ছিল আসলে আফ্রিকার মতো, সেটাকে আমরা বানিয়ে দিয়েছি থাইল্যান্ডের মতো। আফ্রিকার মতো বলতে পারো, বা তুমি ইউরোপিয়ান মতো বলতে পারো যে হ্যাঁ, মানে ওই অর্থে বহুজাতিক বহুভাষিক। আফ্রিকার মতো কেন বলছি? তার কারণ আসলে এই জিনিসটা তো একটা সাম্রাজ্যবাদ বিরোধী একখানা ঐক্যের মাধ্যমে গড়া, ওই অর্থে আফ্রিকা। ওই অর্থে একসময় ইনফ্যাক্ট এশিয়া কনসেপ্টটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। যে কনসেপ্টটা তুমি চিত্তরঞ্জন দাসের মধ্যে পাবে, যে সে এশিয়ান ফেডারেশনের কথা বলছে, সুভাষচন্দ্র বসু সে গ্রেটার ইস্ট এশিয়া কো প্রসপেরিটি। একটা সময় ইনফ্যাক্ট যখন রাশিয়াকে জাপান যুদ্ধে মানে নৌযুদ্ধে হারিয়ে দিয়েছিল 1905, যতদূর 1902 বা 1905 সালে, এখানে বেশ সব সদস্য চেগে গেছিল। বেশ একটা কথা বললে খুব ইম্পর্টেন্ট না, মানে কানে খুব লাগলো, যে হয় ওখানে কেন্দ্রীয় সরকারের কিছু একটা আছে, নয় ওখানে একটা বহিরাগতদের কোনো একটা কিছু একটা আছে। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করেছে তার মানে? না, একদম না। তাহলে লুট করেছে। লুট আর বঞ্চনা এক জিনিস নেই কি? কেন্দ্রীয় সরকার বঞ্চনা কাকে বলে? 5টা ভিখিরি দাঁড়িয়ে আছে, আমি 4 জনকে দিলাম, একজনকে দিলাম না, এটাকে বঞ্চনা বলে। আমি ধর পকেট থেকে নিয়ে নিলাম 10 টাকা করে, 1 টাকা এরকমভাবে দিয়ে দিলাম, এটাকে লুট বলে। তা এই পরিস্থিতিটা বদলাতে গেলে তো আমাদের সেন্টারে আমাদের একজন বাঙালি প্রধানমন্ত্রী দরকার। একটা সময় তো জ্যোতিবাবুকে নিয়ে চর্চা হয়েছিল, একটা সময় প্রণববাবু হতে পারতেন। কখনো মনে হয় না যে এত বছর হয়ে গেল একটা খুব ইম্পর্টেন্ট মেজর একটা জনগোষ্ঠী একমাত্র এই রাজ্য থেকে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী কেন হয়নি ভারতের? প্রথমত আমি যেটা বলতে চাই যে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ভারতে কোনো বাঙালি প্রধানমন্ত্রী সম্ভব না। যে তৃণমূল বলে বেড়ায়, মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করার চেষ্টা করে তৃণমূল যারা সমর্থক, এগুলো সব ফ্রড কথা। ঠিক আছে, মমতা ব্যানার্জি কেন, এম.কে. স্ট্যালিনও কখনো প্রধানমন্ত্রী হবে না, হতে দেওয়া হবে না। এটা হিন্দি সাম্রাজ্যবাদ দ্বারা দখল হয়ে যাওয়া ভারতীয় যুক্তরাষ্ট্রে এটা সম্ভব না, কাঠামোগতভাবে সম্ভব না। হিন্দি সাম্রাজ্যবাদ কি, এক্ষেত্রে এই সময় বলে রাখা প্রয়োজন, তাহলে আর কি ব্যাপারটা ভালো। হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই ব্যবস্থাটা যার ফলে এই আমরা ভারতবর্ষ যে ভূখণ্ড, আমাদের রাষ্ট্র, যে রাষ্ট্র বাঙালি রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেটা বাজার হিসেবে মারোয়ারি এবং গুজরাটি পুঁজি সেটা নিয়ন্ত্রণ করবে, মানে সম্পদ নিয়ন্ত্রণ করবে। তো সম্পদ নিয়ন্ত্রণ করলে অবশ্যই ভূমিপুত্রদের একটা প্রতিস্পর্ধিতা, প্রতিরোধ গড়ে উঠবে। তো প্রতিরোধটা দুভাবে দাবিয়ে রাখা হবে। একটা হচ্ছে যে হিন্দি উর্দু এলাকার, গঙ্গা যমুনি তহজিবের এলাকার বিস্ফারিত যে জনসংখ্যা, সেখানে হামারা মানে এই যে ব্যাপারটা যে রয়েছে, সেইটা দিয়ে প্রথম কথা রাজনৈতিকভাবে কন্ট্রোল করা হবে। বাকি যে এলাকাগুলো যেগুলো আসলে সম্পদশালী এলাকা, ইউপি, বিহার, রাজস্থান, এগুলো কিন্তু সম্পদ জেনারেটিং এলাকা নয়, সেইখানে ক্রমাগত এই লোকগুলো পুশিন করা হবে। মানে হামারা দো, বাকি ব্যাঙ্গালোর ভেজ দো, বাকি কলকাতা ভেজ দো, বাকি ধরো মুম্বাই ভেজ দো, ইত্যাদি করে করে একটা সময় তুমি হায়দ্রাবাদ ভেজ দো করে টি রাজা সিং প্রোডাকশন করবে, একটা ববি হাকিম প্রোডাকশন করবে, একটা অর্জুন সিং প্রোডাকশন করবে, একটা জিতেন তেওয়ারি প্রোডাকশন করবে। ঠিক আছে, আবার এদের আগের প্রজন্মও আছে, এটা এমন কিছু না। ঠিক আছে, গুজরাটিটা অ্যালাউ করে না, লক্ষ্য করে দেবো, ওখানে কিন্তু পাবে না। আমাদের মধ্যে অনেকে যায়, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে কোনো গুজরাটি ছাড়া কোনো কাউন্সিলরও নেই। সেটা আমাদের এখানে তো মেয়র আছে, বাঙালি নয়, একদমই না। সিআর দাস বসতো হয়েছে, হ্যাঁ সেটাই তো বলছি। এখন এটা আপ কান্ট্রি ফ্রম গয়া, সে বসে আছে। শুনলাম নাকি তার কন্যাও বিরাট সমাজসেবিকা হয়েছে, আমাদের পাড়ায় ফ্লেক্স দেখলাম। এবং সে বলে 50% লোক উর্দু বলবে, একটা বাঙালি বিদ্বেষী সাম্প্রদায়িক, এটা হচ্ছে অবস্থা। এবং তার বিরুদ্ধে তার অফিসের সামনে গিয়ে কিন্তু বাংলা পক্ষ প্রতিবাদ করেছে, নট বিজেপি। কিন্তু বাঙালি প্রধানমন্ত্রীর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ধরো কার সময় এসছে, ধরো জ্যোতি বসু হলে কি হতো? বাংলা তুমি যদি হিস্টোরিক্যালি দেখো, বাংলা তখনই সম্পদশালী হয়ে উঠেছে যখন সে লুণ্ঠিত হয়নি। বাংলায় এদের মতো না এসে মাছড়ে নিয়ে নেবো, মানে অন্য অ্যাটিচিউড। তো তুই আমার নিস না, তাহলেই আমার অনেক।
তো জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে লুটটা আটকাতে পারত, দিতে কিছু হবে না। আমরা তো বাংলা পক্ষ থেকে বারবার বলি যে ভাই বাংলা থেকে টাকা তুলো না, বাংলাকে টাকা দিও না। এই তুমি তুলবে 10 টাকা, দেবে 3 টাকা, তারপরে আমাদের এই লাগবে জিনিসগুলো, গঙ্গা ভাঙন হচ্ছে। ধরো সেদিন দেখলাম, আমি গতকাল রাত্রি এই ক্যালকুলেশনটা করলাম, বুঝতে পারি প্রতিটি জিনিসে এইরকম। বিহারের থেকে বাংলায় রাজস্ব পায় দিল্লি প্রায় 4 গুণ বেশি গুণ। ওকে, নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1। গঙ্গার যে নমামি গঙ্গে, হ্যাঁ নমামি গঙ্গে, তাতে গত 2014 থেকে 22 অবধি হিসাব আছে আমার কাছে, আউটলে 18,000 কোটি টাকা সামথিং। ওকে, বিহার পেয়েছে 3,600-700 কোটি টাকা। বিহারে গঙ্গা 445 কিলোমিটার, পশ্চিমবঙ্গে গঙ্গা 520 কিলোমিটার। গঙ্গা ভাঙনের কারণ, একটা বিরাট কারণ হলো ফারাক্কা, যেটা বিহারের ফ্যাক্টর নয়। আমি এটা শুধু শুধু দৈর্ঘ্যের দিক থেকে বললাম, মানে সবচেয়ে ক্রুড মেজার যেটা, ঠিক আছে। এবং যতগুলো তো পলিউশন ইত্যাদি, তুমি বলো উত্তরাখণ্ডে গঙ্গার জল কি স্বচ্ছ সুন্দর, ঠিক আছে, ইত্যাদি। তো যত তলায় যাবে তত খারাপ হবে, ফলে অন্য লোডগুলোও বেশি। আমি সেগুলো এই ফারাক্কা সব বাদ দিলাম। ফারাক্কা দেখবে যে কোনো জায়গায় তুমি একটা ফলে ক্ষতি করলে সেটার মিটিগেশনটাও কিন্তু তার দায়। ফারাক্কা এনটিপিসি এগুলো কিন্তু কেন্দ্রের, দিল্লি এগুলো নিয়ন্ত্রণ করে। তো এই 3,600-700 কোটি টাকা যদি 445 আর 500 কোটির আমরা অনুপাতেও যদি দেখি, যে শুধু দৈর্ঘ্য দিয়ে তুই দে, তাকে এত কিছু দেখতে হবে না, শুধু দৈর্ঘ্য দিয়ে দে, অন্য আমাদের খারাপ ফ্যাক্টর আছে ওগুলো বাদও দে, তাহলে আমাদের মোটামুটি এই 3,700 কোটি টাকার থেকে 17-18% বেশি পাওয়ার কথা, 4,100 মতো পাওয়ার কথা। আমরা পাই 1,300। দিল্লি পায় 1,200 নমামি গঙ্গা থেকে, ওখানে কোনো গঙ্গা বয় না। রাজস্থান পায় নমামি গঙ্গা থেকে। এই লুণ্ঠনটা আসলে এই যে আমাদের ভৌগোলিক কারণে বারবার যে জিনিসটা হয়েছে, আমরা কিন্তু বুঝে গেছে, এবং ওরা বুঝে যে এদের সি আউটলেট নেই। এই সি আউটলেটটা যেহেতু নেই, তারা আর তামিলরা বা কন্নডিগারা এরা অনেক আগে থেকে কিন্তু ডিফেন্স বানিয়ে ফেলেছে অনেকটাই, ঠিক আছে। আর আমাদের এখানে তো এই আমার ভাই সে আমার ভাই, সব পুরো একদম ভ্রাতৃত্ববোধ, এখান থেকে পেশাওয়ার পারলে কিউবা অবধি ভ্রাতৃত্ববোধ চলে যায়, ঠিক আছে। এখন ওটার বাজার খারাপ, ঠিক আছে, তাই মোটামুটি এখন হরিয়ানা অবধি ভ্রাতৃত্ববোধ একটু সিট খেয়ে এসছে, ঠিক আছে। ডাফলি ফাফলি বাজাচ্ছে কেউ কেউ, কেউ এইসব লাগাচ্ছে, নানা রকম সব ভ্রাতৃত্ববোধ আছে, ঠিক আছে। কেউ আবার সব হিন্দু মুসলমান নির্বিশেষে, তবুও তারা উঁচু ঘর, ঠিক আছে, তবুও তারা উচ্চ ঘর। হ্যাঁ, তো ওই বিষয়টা, ওই যে বিষয়টা রয়েছে। তো এই কেন্দ্রীয় সরকার তার মানে বুঝতে হবে কাঠামোগতভাবে এইভাবে। এবং তুমি যদি জনসংখ্যা বৃদ্ধির হার দেখো, যেটাকে বলে ফার্টিলিটি রেট, TFR, টোটাল ফার্টিলিটি রেট, মানে হচ্ছে ধরো নারী প্রতি শিশুর জন্মহার, সেটা বাংলায় 1.6, বিহারে 3.4, তোমার ডবলের বেশি। অর্থাৎ এই যে তোমার সংখ্যার দিক থেকে যে দিল্লির কেন্দ্রীয় সরকারের যে নিয়ন্ত্রণ বা হোয়াট এভার, এটা দিনকে দিন আরও খারাপ হবে। এখন ডিলিমিটেশন করে আরও আমাদের অনুপাত কমিয়ে দেবে। তো এই জ্যোতিবাবু যখন হবার চান্সটা হয়েছে, ওটা তালে গোলে কেস কিন্তু। আচ্ছা কে হবে, দেগোয়ারা হবে নাকি, তখন পড়ে গেছে সরকার, আচ্ছা তুমি হও, তুমি হলে ভালো হয়, আপনি বহুদিন ধরে আছেন, আপনি আমাদের গুরুজন টাইপের, ঠিক আছে, মানে হোয়াট এভার, মানে সে প্রজেক্টেড, মানে সে যে একটা লিডার, এই অর্থে নয়। আসলে বুঝতে হবে যে চিত্তরঞ্জন দাস যখন ধ্বংস করে দেওয়া হলো তাকে এই গান্ধীর দ্বারা, প্যাটেল দ্বারা, তারপর সুভাষচন্দ্র বসুকেও একই ডুও দ্বারা, এবং পেছনে ধরো গুজরাটি মারোয়ারি পুঁজি ঢালা হলো সিআর দাসকে ধ্বংস করতে, তারপরে সুভাষ বসুকেও ধ্বংস করতে। তো ওই পাওয়ারে যখন পারেনি, ওটা হচ্ছে প্রায় নিজ ক্ষমতায় একটা প্রতিস্পর্ধী শক্তি, যারা কিনা ভারতের অন্য একটা চিত্র দিতে চায়, যে চিত্র ভারতের ঐক্যের বিপক্ষে। আর এই সুভাষচন্দ্র বসু বা সিআর দাসের যে এটা ঐক্যের পক্ষে, এটা অসাম্প্রদায়িক বৃহৎ ঐক্যের পক্ষে, সেই স্বপ্নগুলো তো এইভাবে ধ্বংস করা হয়েছে। এমনি এমনি তো একটা রাত যখন হয় তার আগেও তো একটা দিন থাকে, তাই না? এমনি এমনি তো তখন তো সন্ধে হয়, তারপরে আস্তে আস্তে। তো তারপরে যখন তুমি ক্ষমতাহীন এতটা হয়ে গেছো, তখন তোমার তালে গোলে হতে হবে, অথবা তোমার একটা নির্মলা সীতারমণ হবে, মানে প্রণব মুখার্জি,
মানে কি, তোমার কোনো জনভিত্তি নেই, ফলে তুমি মানে তোমার কোনো কিছুই, মানে তুমি একটা যেটাকে ওই অখিল গগৈ আসামের উনি খুব ভালো বলেছিলেন যে যেটা যেটা আমি মানে এটা তার কথা, ঠিক আছে, আমার অশ্রদ্ধা করা উচিত না, আই অ্যাম ভালো মানুষ। তো কথাটা হচ্ছে যে বর্তমান যে রাষ্ট্রপতি তাকে উনি বলেছিল, ওদের ভাষায় বলেছিল যে ও তো একটা গস, মানে গাছ, মানে পুরো, বুঝতে পেরেছো, যেরকম যেখানে বসাবে, যেখানে এরকম একটা বিষয়। তো এবার কথাটা হচ্ছে যে সেক্ষেত্রে প্রণব মুখার্জি তো এটাই হতো, তার জনভিত্তি কী, তার ডান হাত কী, তার বাঁ হাত কী, তার ভিত্তি কী, রাইট? প্রণব মুখার্জি বাংলার জন্য কি করেছে এই বাঙালি প্রশ্নটা করে। প্রণব মুখার্জি কি বাংলার জন্য করার জন্য তোলা হয়েছিল নাকি দিল্লি থেকে? বরং দিল্লি যারা বাংলাকে লুণ্ঠন করে, সেই লুণ্ঠনের কতটা বেশি লুট করতে পারে সেটা বাঙালি একটি কেন্দ্র বিরোধী সরকার নির্বাচিত করে বহুকাল আটকে রেখেছিল, এখনও আটকে রেখেছে। লুট হবে ভাই, ছুঁড়ে ঢুকিয়ে দিয়েছে, অন্তত একটা হাত আয় এটা আটকা রাখার চেষ্টা করছে। এখানে তৃণমূল বা সিপিএমের প্রশ্ন নয় এটা। বাংলার অনেকে বলে না যে কীরকমভাবে আমাদের জিডিপি পার্সেন্টেজ কমে গেছে ভারতে। শশী থারুর একটা গল্প বলে, কি গল্প বলে, যে ব্রিটিশরা আসার আগে সারা বিশ্বে ভারতের জিডিপি, ভারতবর্ষের জিডিপি কন্ট্রিবিউশন ছিল 21%, ঠিক আছে। আর যখন 47-এ চলে গেল তখন দেখো একদম 1%-এর নিচে এসে পৌঁছে গেছে, ঠিক আছে। তাহলে ভেবে দেখো কী লুটটাই না করেছে। আচ্ছা, গুড, ভালো লজিক এটা। 47-এ ভারতে বাংলার জিডিপি ছিল 30%, আজকে বাংলার জিডিপি এটা 30%, সেটা অনেক কম। ওটার জন্য দায়ী ব্রিটিশরা, এটার জন্য দায়ী বাঙালিরা। অদ্ভুত ব্যাপার, লজিকটা কীরকম সঙ্গে সঙ্গে শিফট হয়ে গেল, তাই না? এমনকি সবচেয়ে বড় জিডিপি পার্সেন্টেজ ড্রপ কার সময় হয়েছে? ডবল ইঞ্জিন সরকারের সময়, বিধান রায়ের টাইমে, যে কিনা বাংলাকে বিহারের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই জ্যোতিবাবুরা আটকেছে। জ্যোতিবাবু সেদিন বিধানসভায় যে যে ভাষণ দিয়েছে ওগুলো বাংলা পক্ষের ভাষণ মনে হবে আজকের দিনে, তাই না? তা তোমরা তাহলে বিধানসভায় কবে যাবে? এই বাংলা পক্ষর বিধানসভায় ভাষণটা তো কোনো না কোনো সময় দরকার হবে। আমরা চাই বাংলার বিধানসভায় 295টি বিধায়কই বাংলা পক্ষর নীতিমালাকে বাংলায় রাজনীতি করার একটি প্রিয়াম্বল হিসেবে ব্যবহার করে বিধানসভায় যাবে। মানে এটা ন্যূনতম, মানে কমন মিনিমাম প্রোগ্রাম বাংলার মাটিতে রাজনীতি করার। তারপরে আমরা তামিলনাড়ু মডেলে বিশ্বাস করি, দেখো ডিএমকে, এআইএ ডিএমকে, ঠিক আছে, কিন্তু বেসিক কিছু ব্যাপারে কিন্তু একটা যে এটা হবে না, ঠিক আছে। যেরকম আমরা তো বলি যে যখন ভারতের কোনো শত্রু যখন আমাদের মুখোমুখি তখন আমরা ভারত পক্ষ, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালির কোনো শত্রু যখন মুখোমুখি তখন আমরা বাংলা পক্ষ, বা পশ্চিমবঙ্গের বাঙালির যখন কোনো বিশেষ করে ইস্যু এক। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটাও দিক রয়েছে, তোমার ধরো এই যে রাজনৈতিক দল, না আমি তোমায় বলছি রাজনৈতিক দলগুলো, এগুলো তো তোমার একটা স্ট্রাকচার। এর ধরো বুথ লেভেলে আছে, ওয়ার্ড লেভেলে আছে, এই লেভেলে আছে, সেই লেভেলে আছে, বহু লোকের সঙ্গে জড়িত, নানা রকম স্বার্থ, আবেগ, এই সেই দিয়ে একটা বিরাট স্ট্রাকচার, ঠিক আছে, একাধিক এরকম স্ট্রাকচার। ধরো তুমি যদি এই পুরো রাজনৈতিক শক্তি আছে, ক্ষমতা আছে, ঠিক আছে, যে কোনো রাজনৈতিক দল, ছোট বড়, ঠিক আছে, বড়োর বেশি ক্ষমতা, ছোটোর কম ক্ষমতা। তো আমরা যদি রাজনৈতিক দলকে একটা হাতুড়ি হিসেবে মনে করি, একটা হাতুড়ি, ঠিক আছে, কেউ কাস্তে হাতুড়ির সঙ্গে উলিয়ে ফেলে না, কিন্তু তবু হাতুড়ির আমরা যদি ব্যবহার করি এই ইয়েটা, বা কোঁতকাও ভাবতে পারো, যা হোক। তো আমাদের লক্ষ্য হচ্ছে, বলেছি আমরা এই হচ্ছে লক্ষ্য, তাহলে লক্ষ্যটাকে যদি আমরা একখানা পেরেক মনে করি, যেটা কিনা এইখানে যে ঢুকতে হবে, আর হাতুড়িটা রয়েছে, এটা আমার লক্ষ্য। কিন্তু তো আমরা তো লড়ার জন্য লড়ছি না, আমরা তো জেতার জন্য লড়ছি, ঠিক আছে। আমার লক্ষ্য যদি হয় এই পেরেকটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে, সেক্ষেত্রে দুটো কাজ হতে পারে। একটা হচ্ছে তুমি সেই বলশালী একটি হাতুড়ি বানাও, এটা একটা উপায়, তুমি যেটা বলছো যে কবে রাজনৈতিক, কবে বিধানসভা ইত্যাদি। আরেকটা হচ্ছে নানা রকম হাতুড়ি আছে সেগুলো এদিক সেদিক পড়ছে, মাঝে মাঝে বাঙালির মাথায়ও পড়ছে, ঠিক আছে। আমরা তার এই কুনুইতে মোচড় মারতে চাই, এদিকে ফেল, একটু কাছে এসছে এদিকটা, একটু এদিকে, আর একটু মোচড় মার। এটা সহজ বলছি না,
কিন্তু দ্রুত কাজ। তার কারণটা হচ্ছে বাংলা এরকম আনএন্ডিং টাইম নেই। বাংলা পক্ষর থেকে বাংলা পক্ষর লক্ষ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাংলা পক্ষ সংগঠনের থেকে বাংলা পক্ষর লক্ষ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাঙালি জাতি অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলা পক্ষর থেকে। আবার আমার কাছে সবার আগে হচ্ছে বাঙালি জাতি, নিজের জাতি, নিজের জাতি, নিজের জাতি, আমার স্বজাতি। কারণ দেখো, মানুষ মৃত্যুকে ভয় পায়, আর মানুষ বিশ্বাস না করলেও নাস্তিকেও অমরত্ব চায়। আমিও নাস্তিক নই, কিন্তু যা নাস্তিকতা, ঠিক আছে। জাতীয়তাবাদ হলো সেই অদ্ভুত জিনিস, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। জাতীয়তা একটাই ভিত্তি, ভাষা, ঠিক আছে, যার মাধ্যমে এই যে ধরো, এই যে তোমার সাথে আমার কথা হচ্ছে, কেউ শুনছে, এর মাধ্যমে কেউ শুনবে, এই যে অনুরণনগুলো, ঠিক আছে। এবং এটা শুধু এতটাই ক্যামেরা ফ্যামেরা অনুরণন না, যেটা কেউ রেকর্ড করছে না, যেগুলো কেউ রেকর্ড করেনি হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে, এই অনুরণনগুলোর মাধ্যমে তার ইয়েগুলোতে কিন্তু আসলে আমাদের এই প্রতিটি পূর্ব মানুষ অমর। যেদিন আমাদের ভাষা ধ্বংস হবে, এবং আমাদের ভাষা ধ্বংস হবে কারণ আমাদের জাতি, সেই ভাষা ধ্বংস হয় যে জাতির ভাষাটা, সেই জাতিটা যখন ধ্বংস হয়। একটা জাতি কখন ধ্বংস হয়? সবসময় কি গণহত্যা হয়? তা না। আসলে সে প্রথমে সেটা ঠাটের ভাষা থেকে, শাসনের ভাষা থেকে গোটায়, বাজার থেকে গোটায়, তারপরে ঘরে ঢুকে আসে, তারপরে ধর্ম, যৌনতার, অপত্য স্নেহতে গুটিয়ে আসে, ঠিক আছে। তারপরে যৌনতা থেকেও অফ হয়ে যায়, ধর্ম থেকেও অফ হয়ে যায়, তারপরে শেষ অবধি অপত্য স্নেহর জায়গাটা থেকে, সেখান থেকে যখন অফ হয়ে যায়, ঠিক আছে, যখন আসলে তোমার জন্মদাতার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকে না, তখনই তোমার ওপরেই সবাই মরে গেল। তখন সেই মুহূর্তে আমরা অমর হতে চাই, তাই আমরা বাংলা পক্ষ করি। গুড। আজকে আমাদের পডকাস্ট এই অবধি। দেখা হবে আবার শীঘ্রই, এবং হয়তো আমরা আবার ইলেকশনের আগে আমরা গর্গর সাথে আবার কথা বলবো। নিশ্চয়ই। আপনাদের সকলকে একটা কথা বলতে চাই, যদি এটা সব স্ক্রিপ্টের মধ্যে নয়, মনে করবেন না এরা আমাকে বলতে বলেছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে, এই যে দেখছেন, এই যাদেরটা এটা দেখছেন, যারা এটা তৈরি করেছে, তারা এই বাংলার, তারা বাঙালি। এই বাংলা ডুবলে এরা ডুববে, আপনিও ডুববেন, ঠিক আছে। আর যেটা সাধারণত দেখে ভরান আশপাশে, রিল মিল যা হোক, টিভি চ্যানেল ফ্যানেল যা হোক, এদের অধিকাংশ মালিক যারা, মালিক গ্রুপ যারা, বাংলা ডুবলে, আপনি ডুবলে, আমি ডুবলে তাদের কিচ্ছু হবে না। ইনফ্যাক্ট বাংলা ডোবার সঙ্গে তাদের আরও উঠে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে। ফলে আপনি এই দেখার সময়টা, এটাই হচ্ছে রেভিনিউ স্ট্রিম। এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি ভাবুন। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালির মালিকানাধীন বাংলা এই যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল, সামাজিক মাধ্যমের, সেখান থেকে নিজের বাস্তবতাকে চেনার চেষ্টা করুন। কারণ সেখানেও নানা রকম মতামত থাকবে, কিন্তু অন্তত তাদের মতামত থাকবে যে বাংলা ডুবলে তারাও ডুববে, ঠিক আছে। ফলে আপনি যেহেতু নিজের মাথাটা খুলেছেন অনেক কিছু তথ্য নেবার জন্য, বা তথ্যগুলোকে শুনে আবার সেগুলোকে বাতিল করার জন্য, কিন্তু এই দেওয়া নেওয়ার সম্পর্কটা হোক তাদের সাথে যারা আপনার কেউ হয়। মাইকেল মধুসূদন দত্ত বলেছেন যে, যদি গুণবান হয় পরজন, নির্গুণ স্বজন, নির্গুণ স্বজন শ্রেয়, পর সদা। আমি একবারও বলছি না যে এই যারা তৈরি করছেন তারা নির্গুণ, কিন্তু অবশ্যই আজকের দুনিয়াতে এই গুণাবলী নির্ধারিত হয় হচ্ছে পুঁজি দিয়ে, তার কীরকম ফিনিশ হবে, কীরকম দেখতে হবে, তার লুকস কীরকম হবে, এই দিয়ে। ফলে আপনি যদি আপনার স্বজনের যে গুণাবলীর উপস্থাপনা করার যে পুঁজিভিত্তি, এটা বাড়াতে চান, তাহলে এটা দেখুন, এই ফারাকটা কমাতে, যেটা আপনি চারিদিকে দেখেন। আর যদি ফারাকটা বাড়িয়েই দিতে চান, ঠিক আছে, এবং ধ্বংস হয়ে যেতে চান, আপনাকে যারা ধ্বংস করতে চায় তাদের পকেটে যদি
আরও টাকা ভরতে চান তাহলে অন্য জিনিস দেখুন, কিন্তু আমি বলবো বাঙালি মালিকানাধীন চ্যানেল দেখতে এইটা সহ। জয় বাংলা। জয় বাংলা। থ্যাংক ইউ সো মাচ।